সো আমি আবার রিপিট করতেছি একটু করেন যে আমরা এই ধরনের একটা পেজ ক্রিয়েট করব, ওয়েব পেজ ক্রিয়েট করব এবং এখানে যেভাবে কালার আছে বিভিন্ন কালার করে করে সেকশন করে করে রেখে দিব, এক একটা সেকশন করে করে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমরা তারপর কাজ শুরু করব হেডার সেকশন নিয়ে। হেডার সেকশন আমাদের লোগো থাকে, সোশ্যাল আইকন থাকে বা লগ ইন বাটন থাকে, যেগুলো থাকে ওগুলো আমরা অ্যাড করব। এরপরে হচ্ছে মেনুগুলো অ্যাড করব, তারপর স্লাইডার ইউজ করবে, কারণ মেন সেকশনে আমরা বিভিন্ন কন্টেন্ট রাখবো, আমরা কোনো একটা ওয়েব পেজকে ফলো করবো আর কি। এরপর হচ্ছে ফুটার পেজ, ফুটার সেকশনে আমাদের কপিরাইট লেখা থাকবে, কপিরাইট লিখবো। এই এই ধরনের একটা ওয়েবসাইট আমরা এই ওয়েব পেজ আমরা তৈরি করব এবং ওই ওয়েব পেজটা তৈরি করব যে রেসপন্সিভ বলতে আমরা বুঝতেছি যে আমার এই ওয়েব পেজটা যে ডিভাইসে যাবে ওই ডিভাইসের আকার ধারণ করবে। আমার এই ওয়েব পেজটা যদি মোবাইল থেকে ভিউ করে তাহলে মোবাইলের আকার ধারণ করবে, এটা যদি ল্যাপটপ থেকে করে ল্যাপটপের করবে, এটা যদি ডেস্কটপের করে ডেস্কটপের, মানে বিভিন্ন স্ক্রিনের ডিভাইস থেকে আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে সেটা ওয়েবসাইটটা ঠিকঠাকভাবে দেখাবে, কোনো ধরনের ডিজাইনে কোনো প্রবলেম হবে না এবং আমরা খুব স্মুথলি দেখতে পারবো, আমরা খুব সুন্দর করে আমাদের ওয়েব পেজটাকে দেখতে পারবো। বিভিন্ন স্ক্রিন বলতে বোঝাচ্ছি যে মনে করেন মোবাইল স্ক্রিন ছোটো, ল্যাপটপ স্ক্রিন একটু বড়, আবার ডেস্কটপ স্ক্রিনে দেখা যাচ্ছে কিছু কিছু ল্যাপটপ দেখা যাচ্ছে যে 1200 পিক্সেলের 1200 পিক্সেলে হয়, কিছু কিছু 1400 পিক্সেলের স্ক্রিন হয় এই স্ক্রিনটা। সো এটার উপর ডিপেন্ড করে আমার ওয়েব পেজটা ওরকমই কি কাজ করবে। এখন আমরা তাইলে এই ধরনের একটা কি লেআউট আমরা তৈরি করব। লেআউট তৈরি করতে গিয়ে এগুলাকে আমরা প্রত্যেকটাকে ভাগ করতেছি, হ্যাঁ, একটা একটা সেকশনে ভাগ করি। আর সেকশনে যখন ভাগ করতে যাব তখন আমরা যে ট্যাগটা ইউজ করি সেটা হচ্ছে ডিপ ট্যাগ, হ্যাঁ, যে ট্যাগটা ইউজ করি সেটা হচ্ছে ডিপ ট্যাগ, প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদাভাবে ভাগ করা। ওকে, আমরা এখন দেখব এবং না বুঝলে বলবেন যে আমি এটা বুঝতেছি না। হ্যাঁ, আমরা এতদিন যে কাজগুলা করছি ওগুলা কিন্তু আমরা আমাদের এই ওয়েব পেজের মধ্যে ইমপ্লিমেন্ট করব। এতদিন যা শিখে আসছি সবগুলো আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। এখন হচ্ছে যে এতদিন বেসিক শিখলেন, এখন ওইগুলো ইমপ্লিমেন্টেশনে যাচ্ছেন। ওই বেসিকগুলো দিয়ে আপনি তো ছোটোখাটো কাজ করছেন, এখন একটা হোম পেজের মধ্যে কিভাবে ইমপ্লিমেন্ট করি ওইটা দেখবো। যে আমার এখানে ধরেন লোগো নিয়ে আসতে হচ্ছে, সো আপনি এখানে লোগো নিয়ে আসবেন। লোগো কিভাবে নিয়ে আসবেন? আপনি লোগো নিয়ে আসার জন্য আপনি ইমেজ ট্যাগ ইউজ করবেন, হ্যাঁ, এই ধরনের। আমি সবাই কনসেন্ট্রেট দিয়ে দেন, অনেকক্ষণ হাবিজাবি কথাবার্তা বললাম। হাবিজাবি বলতে প্রিভিয়াস ক্লাস নিয়ে কথাবার্তা বললাম, এখন মেন ক্লাসে চলে আসছি। সো কেউ যদি অমনোযোগী থাকেন তাহলে ক্লাসে কনসেন্ট্রেট করেন। সো আমরা সিএসএস ফোল্ডার ইউজ করলাম, অ্যাড করলাম। তারপর হচ্ছে আমি একটা নিউ ফাইল নেব। এই স্পিকারটা অফ করেন তো, কার স্পিকার থেকে বাজে সাউন্ড আসতেছে। সো এখানে লিখতে আছে যে index.html, index.html। তারপর আমি একটা সিএসএস ক্লাস নিব, নিউ ফাইল, কন্ট্রোল এস, স্টাইল ডট সিএসএস, একটা সিএসএস নিলাম। ভিউ থেকে আমি কলাম 2 করে নিলাম, দুই জায়গায় যেন দেখতে পারি। এরপর আরেকটা ইমেজ ফোল্ডার নিয়ে নেব, কারণ আমরা যেহেতু পূর্ণাঙ্গ একটা ওয়েব পেজ তৈরি করতে যাচ্ছি তখন আমাদের এগুলো সবই প্রয়োজন হবে। সিএসএস ফোল্ডারও নিয়ে নিলাম, একটা ইমেজ ফোল্ডারও নিয়ে নিব, কারণ এখানে আমাদের ইমেজগুলো রাখবো। এইভাবে সাজায় ফেলছি এখন আমরা। এবার এসটিএমএল এ এখানে হচ্ছে যে ওয়েব পেজ রাখতেছি, ওয়েব পেজ। ওকে, এবার প্রথম অবস্থা হচ্ছে যে আমাদের এটা দেখি, এটা দেখার পর প্রথম অবস্থা হচ্ছে যে আমাদের হেডিং সেকশন। এটা কি সেকশন? হেডার সেকশন, তাই না? এটা কি সেকশন? হেডার সেকশন। সো হেডার সেকশন যখন লিখতেছি তখন আমাদেরকে একটা ট্যাগ ইউজ করতে হয়। এই ট্যাগটা মূলত ডকুমেন্ট হিসেবে কাজ করে, মানে এটার কোনো নির্দিষ্ট কি নাই, মানে
আমাদের H2 ট্যাগের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে যেটার মাধ্যমে H2 ট্যাগ দিলে আমাদের টেক্সটগুলো বোল্ড হয়, কিন্তু এই ট্যাগের তেমন কোনো ইয়া নাই, নিজস্ব কোনো বৈশিষ্ট্য নাই। বাট এই ট্যাগটা হচ্ছে যে লেবেলিং টাইপের, মানে জাস্ট মানুষজন বা একজন ডেভেলপার বুঝতে পারে যে এটা আসলে কি বোঝাচ্ছে বা এই ট্যাগের ভিতরে কি কি আছে। সো এটাকে বলবো যে হেডার ট্যাগ মিন্স হচ্ছে যে এই ট্যাগের ভিতর হেডার রিলেটেড যত কোডগুলো আছে এই ট্যাগের ভিতর থাকবে। তো এটা দিয়ে বোঝাচ্ছে যে জাস্ট এটা একটা ডকুমেন্ট টাইপের, মানে ডকুমেন্ট টাইপের বলতে এটা একটা লেভেল যে আমরা এই হেডার সেকশনে যে কোডগুলো লিখবো, যে এখানে হেডার সেকশনের লোগো নিয়ে আসবে বা অন্যান্য কোডগুলো যেগুলো লিখবো সেগুলো সবগুলো কোথায় থাকবে, হেডার ট্যাগের ভিতর। বুঝতে পারছেন? হেডার ট্যাগটা কেন ইউজ করতেছি, জাস্ট আমার অন্যান্য কোডগুলো হেডারের কোডগুলো হেডার ট্যাগে রাখার জন্য। এইটাকে এর অর্থ হচ্ছে যে যখন আপনার কোডগুলা মানে HTML কোডগুলো চলেন 2000, 1000, 1500 লাইনের হবে, তখন আপনি ধরেন যে আপনার কোনো কাজ এডিট করতে হচ্ছে হেডার সেকশনে, তখন আপনার মানে এইভাবে খুঁজতে হবে না, জাস্ট হেডারে চলে আসবেন, চলে আসার পরে এই সেকশনটার ভিতরে কাজ করবেন, কারণ আপনার এরকম অনেকগুলো সেকশন হবে। সো আপনি জাস্ট হেডারে আসবেন, এসে কি ওই সেকশনটার কাজ করবেন। হ্যাঁ, ধরেন আপনি ফুটারে কাজ করতেছেন, তাহলে ফুটার নামে একটা ট্যাগ আছে, ওই ফুটারে চলে যাবেন, দেন ফুটারের ভিতরে গিয়ে যে কোডগুলো আছে ওগুলোর দিকে ফোকাস করবেন, ওগুলাতে কাজ করবেন। মানে আমাদের পরবর্তীতে কাজ করার সুবিধার্থে, চিনার সুবিধার্থে আমরা এখানে কি লিখে থাকি, হেডারের ক্ষেত্রে হেডার ট্যাগ। বুঝতে পারছেন? জি ভাইয়া। এবার বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে ফাইন। এখন আমি বলতেছি এগুলাকে আমরা কি করতেছি, বাক করতেছি। হ্যাঁ, এগুলাকে আমরা বাক করতেছি, সেজন্য আমি এটাকে একটা, এটা যেহেতু বাক করতেছি একটার সাথে একটা, এখানে আমাদের প্রত্যেকটা সেকশন নিচ্ছে। সো এই সেকশন নেওয়ার জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটা হচ্ছে ডিপ ট্যাগ। আমাদের একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটা হচ্ছে ডিপ ট্যাগ। এই ডিপ ট্যাগ হচ্ছে যে আমরা যখনই কাজ করতে যাই, আমরা ধরেন আমাদের যে ওয়েব পেজের বিভিন্ন স্ট্রাকচার যেভাবে আমরা তৈরি করি, যে এখানে হেডার, ন্যাপ, তারপর স্লাইডার, মেন সেকশন, ফুটার সেকশন, এগুলোর মধ্যেও ভাগ করা হবে। যে হেডার সেকশনে এক পাশে থাকবে লোগো, হেডার সেকশনের মধ্যে হেডার সেকশন যদি আমি একটা ওয়েব হোম পেজ যদি আপনাদেরকে দেখাই, ভাইয়া একটা প্রশ্ন করব। একটু এক মিনিট পরে নিচ্ছি। হেডার সেকশনে এক পাশে থাকে কি লোগো, অন্য পাশে থাকে কি ধরেন সোশ্যাল আইকন, তাই না? সো আমি এই হেডার সেকশনটাকে দুইটা ভাগে ভাগ করব পরবর্তীতে। হ্যাঁ, প্রথমে আমরা একটা ডিপ নেওয়া মানে এই ফুল ডিজাইন, এই ফুল কি বলে, ফুল ডিজাইনটা নেওয়া, দেন ওইটার মধ্যে আমরা আবার দুই ভাগে ভাগ করব বা তিন ভাগে ভাগ করব, যা ইচ্ছা আমরা কি ভাগ করতে পারবো, সবগুলো আমরা ডিপের ভিতর নিব। হ্যাঁ বলেন। ভাইয়া এখানে ডক টাইপের পর HTML দেওয়ার রিজনটা যদি আরেকবার একটু বলেন। আচ্ছা, এখানে ডক টাইপের পর HTML দেওয়ার রিজন হচ্ছে যে এটা HTML5 এর ডকুমেন্ট বোঝায়। HTML আর HTML এর আপডেটেড ভার্সন হচ্ছে HTML5। হ্যাঁ, সো যখন HTML লিখি তখন এটা একটা HTML5 ডকুমেন্ট বোঝায় আর কি। আর যখন ডক টাইপ দিই না তখন হচ্ছে, সরি HTML দিই না তখন হচ্ছে যে এটা একটা HTML ডকুমেন্ট, এটা বোঝায়। এটা ম্যান্ডেটরি কোনো কিছুই না। আমরা যখন আপডেটেড ভার্সনের এডিটরগুলোতে কাজ করি, আমি তো এটা শর্টকাটে নিয়ে আসছি, তাই না? আমি নিজে লিখি নাই, শর্টকাট কি ইউজ করে নিয়ে আসছি। সো ওই সময় ওরা হচ্ছে যে যেটা আপডেটেড ওইটা দেয়, এবং ওইটা যদি ডক টাইপ লিখলো কোনো সমস্যা নেই, ডক টাইপ HTML লিখলো কোনো সমস্যা নেই, মেজর কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া। ওকে, আমি আমি যেটাতে আছি সেটা হচ্ছে যে আমরা এই ধরনের একটা ডিপ তৈরি করব, এই ধরনের একটা ডিপ তৈরি করব, এবং এখানে এরপরে আরো ডিপ ভিতরে থাকবে, যে এখানে একটা বাগ থাকবে যে সোশ্যাল লগ ইন, এখানে একটা বাগ, সরি লোগো, এখানে লগ ইন, এই ধরনের আমরা করতে গেলে দেখব প্র্যাকটিক্যালি। এই ডিপ একটা কি নিলাম, ট্যাগ নিলাম, যেটা দিয়ে আমরা এই ধরনের একটা সেকশন তৈরি করব। তো এই ডিপের জন্য একটা ক্লাস ইউজ করতে হবে, কারণ ওই কেন ক্লাস ইউজ করব, শুধু ডিপ ট্যাগ দিয়ে আমরা সিএসএস কোড লিখবো না, কারণ হচ্ছে যে এখানে অনেকগুলো ডিপ থাকবে, অনেকগুলো ডিপ ট্যাগ থাকবে, সেজন্য আমরা কি করব না,
ডিপ দিয়ে কোনো সিএসএস লিখবো না। আমরা এখন থেকে আমরা বেশিরভাগ ক্লাস নিয়ে কাজ করব। সো এখানে ডিপ ট্যাগের মধ্যে একটা ক্লাস লিখবো। ক্লাসটা যেহেতু আমরা কাজ করতেছি কিসের সাথে, হেডারের সাথে, আমাদের এই টোটাল সেকশনটা হচ্ছে হেডার সেকশন, সেজন্য আমাদের ক্লাস নেমটা হবে যে কি হেডার, আমাদের ক্লাস নেমটা কি হবে হেডার হবে। সো আমি ডিপ নামে একটা ক্লাস নিছি এবং ওই ক্লাসের ডিপ নামে একটা ট্যাগ, যেটার মাধ্যমে আমরা প্রত্যেকটা সেকশনকে ভাগ করার জন্য আসলে ডিপ ট্যাগ আমরা ইউজ করে থাকি। এবং আমরা এই ডিপ ট্যাগ দিয়ে এভাবে আমরা কোনো সিএসএস লিখব না। কারণ কেন লিখব না, যেহেতু আমাদের এই হোম পেজ ডিজাইন করার ক্ষেত্রে আমরা অনেকগুলো ডিপ ট্যাগ ইউজ হবে, সেই জন্য আমরা এই ডিপ ট্যাগ দিয়ে ডিরেক্টলি HTML সিএসএস সিলেক্টর দিয়ে কোনো সিএসএস কোড আমরা লিখতে যাব না। আমরা কি করব, আমরা একটা সিএসএস ক্লাস একটা ক্লাস ডিক্লেয়ার করব এবং ক্লাসের নামটা আমরা হেডার রাখবো। কেন, আমাদের আমরা বলি যে রিলিভেন্ট নাম রাখতে হবে, যেহেতু এটা হেডার সেকশন নিয়ে কাজ করা হবে, সেজন্য আমরা কি করব, এই ক্লাসটার নাম রাখবো কি হেডার। সো হেডার রাখলাম। এখন এই ক্লাসের জন্য আমরা কি করব, উইথ এবং হাইট ইউজ করব। মানে উইথ দিয়ে আমরা উইথ এবং হাইট দিলে তো এই ধরনের একটা বক্স ক্রিয়েট হবে, তাই না, এই ধরনের একটা বক্স ক্রিয়েট হবে। সো আমরা এখন কি এখানে লিখবো যে হেডার, হেডার বলতে আমরা হেডার ক্লাসটাকে বোঝাচ্ছি এবং এটার উইথ ইউজ করতেছি। যেহেতু আমরা বলতেছি রেসপন্সিভ, সেজন্য আমরা ইউজ করব 100%। 100% বলতে কেন করতেছি, 100% হচ্ছে যে ফুল উইথটাকে কি 100% ধরেন আমি ফুল উইথটাকে 100% করলাম, এইটার অর্ধেককে যদি এর ভেতরে আরো ডিপ তৈরি করি, তো এটার অর্ধেককে 50%, এটার অর্ধেককে 50%, এভাবে আমরা পার্সেন্টেজ হিসাবে যাব। কেন পার্সেন্টেজ হিসাবে এই জন্যই যাব যে আমাদের হোম পেজটা হবে রেসপন্সিভটা পুরাটাই ডিপেন্ড করেছে উইথের উপর। কারণ হচ্ছে যে হাইটের কোনো রেসপন্সিভ না, হাইট তো আমরা স্ক্রলিং করতে পারি। উইথের ক্ষেত্রে আমরা স্ক্রলিং না করার জন্য আমাদের যে মোবাইল যে স্ক্রিনে যায়, যে ডিভাইসে যায়, ওই ডিভাইসের আকার ধারণ করার জন্য আমরা 100% দিই। যেমন ধরেন এই ল্যাপটপের স্ক্রিন সাইজ যদি হয় যে 1200 বা 1500 পিক্সেল, তাইলে ওই ল্যাপটপের স্ক্রিনের জন্য এটা 100%। যদি মোবাইল স্ক্রিন কত 5 থেকে 6 ইঞ্চ ওই রকম না, মোবাইল স্ক্রিন পিক্সেলে যদি হিসাব করি বা 200 বা 400 পিক্সেল, হ্যাঁ। সো 400 পিক্সেলের জন্য কি এই ওয়েব পেজটা 400 পিক্সেলে গিয়ে কি হয়ে যাবে, সেট আপ ওই স্ক্রিনের জন্য, ওই মোবাইল স্ক্রিনের জন্য 100%। যে জায়গায় যাবে ওইটার জন্য কি কতটুকু উইথ জুড়ে নিবে, 100%, মানে ফুল উইথ জুড়ে থাকবে। বুঝতে পারছেন, যে স্ক্রিনে যাক আপনার ওয়েব পেজটা, যে স্ক্রিনে বা যে ডিভাইস থেকে ভিজিট করেন না কেন, যখনই 100% দিচ্ছেন, ওই স্ক্রিনের সাইজ তত কি 100% হয়ে যাবে। 100% মানে ওই স্ক্রিনের ফুল উইথ জুড়ে কি আপনার ওয়েব পেজটা শো করবে। বুঝতে পারছেন এতটুকু? জি ভাইয়া। ওকে, এবার আমি উইথ ইউজ করছি, করার পর আমি এখন হাইট ইউজ করব। মানে এটা হাইটে কতটুকু হবে, ধরেন আমরা আসলে হেডার সেকশনগুলো হাইটে ধরেন যে যদি এমনিতে দেখি 100-র উপরে হয় না, এই যে 100-র মতো হয় হাইট, হ্যাঁ। সো এখানে আপনি 500 দিয়ে রাখবেন না, 600 দিয়ে রাখবেন না। মানে মূলত আপনি তখনই বুঝতে পারবেন, আপনি অনেকগুলো ওয়েবসাইট ভিজিট করলে, এই যে এটাতে বেশি, সবচেয়ে বেশিতে বেশি হইতে 50 হইতে পারে, সো 50 না 70 মতো হইতে পারে, এটা 100-র চেয়ে বেশি আছে। সো এই ধরনের আমি আরও ওয়েবসাইটে যাই, মানে হেডার সেকশনগুলোর সাইজ আসলে কতটুকু পর্যন্ত হয়, মানে কতটুকু আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করি। আবার বড়ও দিতে পারেন, কিন্তু অতিরিক্ত না, মানে 100 থেকে 150-র উপরে যায় না, 150 বা 200 পিক্সেলের উপরে যায় না, এরকম আমরা কখনো দেখি না ডিজাইনটা। এটা ধরেন এটা 70 থেকে 80 পিক্সেলের মতো হবে এই হেডার সেকশনটা। সো আমরা ধরেন 100 পিক্সেল ইউজ করে, হাইট 100 পিক্সেল, এখানে ইউজ করব পিক্সেল, এখানে পার্সেন্টেজ ইউজ করব না, এখানে পার্সেন্টেজ ইউজ করতে হবে না। হাইটের ক্ষেত্রে আমরা ইউজ করব কি পিক্সেল, শুধু উইথের ক্ষেত্রে আমরা ইউজ করব পার্সেন্টেজ। কেন, যে ডিভাইসে যাবে ওই ডিভাইসের ফুল আকার ধারণ করবে। ফুল আকার মানে ওই ডিভাইসের সম্পূর্ণ আকার ধারণ করার অর্থ হচ্ছে যে 100% হওয়া উইথ। এবার হাইটও ইউজ করলাম, উইথও ইউজ করলাম, এখনো পর্যন্ত আমার স্ক্রিনে কিছুই শো করবে না। আমি যদি আমার এই ওয়েব পেজটা দেখি, তাহলে আমার স্ক্রিনে এখনো পর্যন্ত কিছুই দেখাবে না।
দেখেন ওয়েব পেজ ব্ল্যাঙ্ক, কিছুই দেখাচ্ছে না। কারণ হচ্ছে যে ওই ডিপটা নিচে টিকে আছে, ওই ডিপটা নিচে এটাও ঠিক আছে, এখানে হাইট উইথ দিছে সেটাও ঠিক আছে, কিন্তু এটার মধ্যে তো কোনো কন্টেন্ট লিখি নাই, বা এটা কতটুকু উজ্জ্বল আছে সেটা দেখার জন্য যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার যখন ইউজ করি আপনার টোটাল ব্লগ বা টোটাল কন্টেন্ট কতটুকু জায়গা জুড়ে আছে ওইটা আমরা বুঝতে পারি। সো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন যে আমরা কালার কোড থেকে নিয়ে আসি। আমরা ধরেন হেক্সাডেসিমাল কোড ইউজ করতেছি। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, দেখেন এবার আমার ওয়েব পেজটা শো করবে। ভাইয়া লিংক করাতে হবে না? লিংক করাই নাই তো, এটা তো ফার্স্ট টাইম ভুল করে রাখছিলাম, বললাম ভুলে গেছি। সো আমরা প্রথম অবস্থায় লিংক করা ফেলবো, নাইলে এই ধরনের মিস্টেক হবে না। সো লিংক করাবো, দেন এখানে লিখতেছি যে সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস। সো এখন আমি চেক করি, এই যে চলে আসছে না, চলে আসছে যে আমি 100%। এখন এটা কি রেসপন্সিভ আমরা কেমনে বুঝবো? আমি কোন ধরে বলতেছি যে এটা রেসপন্সিভ। সো আমি দেখেন আমি রেসপন্সিভ বোঝার জন্য আমরা ভিউ না, আমরা রাইট বাটন ক্লিক করব, ইনস্পেক্টে যাব। ইনস্পেক্টে যাওয়ার পর এই যে এখন আমি এটাকে দেখেন ছোট বড় করি, যতটুকু করতেছি ওইটা কি হচ্ছে অতটুকু আকার ধারণ করতেছে, যতটুকু করতেছি ততটুকু আকার ধারণ করতেছে। এখান থেকে যদি আমি ডিভাইস চেঞ্জ করি, মোটো G4 ডিভাইসে যাই, এতটুকু আকার ধারণ করতেছে। গ্যালাক্সি S5 এ যাচ্ছি সেম, তারপর আইপ্যাডে যাচ্ছি সেম, মানে যে ডিভাইসে যাচ্ছে ওই ডিভাইসের কি করতেছে আকার ধারণ করে দিচ্ছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এটাই হচ্ছে রেসপন্সিভ। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলেন তো? জি ভাইয়া। একটু যে বললেন যে কোথায় গেলে যেন এটা দেখা যাবে যে রেসপন্সিভ কিনা, এটা আরেকবার একটু রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনার এখানে ইনস্পেক্ট লেখা থাকবে। আর যদি আপনারা ইয়া ইউজ করেন, মজিলা ফায়ারফক্স ইউজ করেন, তার ওইখানে লেখা থাকবে মেবি ইনস্পেক্ট এলিমেন্ট। হ্যাঁ, ইনস্পেক্ট অথবা ইনস্পেক্ট এলিমেন্ট এই রিলেটেড কথাবার্তা থাকবে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাদের যদি এই ধরনের ডিরেক্টলি না আসে তখন হচ্ছে যে এখানে মোবাইলের একটা আইকন আছে, ওইটাতে ক্লিক করবেন। মোবাইলের একটা আইকন আছে, ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর এই ধরনের অপশন চলে আসবে। আসার পর আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ডিভাইসটার বিভিন্ন স্ক্রিন চেঞ্জ করতে পারবেন, দেখতে পারবেন। আমি এটাকে আবার আপনাদের সুবিধার্থে আমি যারা মজিলা ফায়ারফক্স ইউজ করবেন ওদের জন্য দেখাই দিচ্ছি। আবার ওরা বলবে যে ভাই কোন জায়গা থেকে কোন জায়গায় যাব, বুঝতেছি না বলবেন। সো ওদের জন্য আমি ওই ব্রাউজারে দেখাচ্ছি। এই যে এখানে চলে আসছে না, এটা মজিলা ফায়ারফক্সে দেখাচ্ছে। রাইট বাটন ক্লিক করব, এই যে ইনস্পেক্ট এলিমেন্ট, ইনস্পেক্ট এলিমেন্টে ক্লিক করলাম। করার পরে এই যে আমার নিচে চলে আসছে, দেখতে পাচ্ছেন এদিকে, এখানে আসছে না, দেখতেছেন? এই কথাবার্তা বলেন না কেন ভাই? এটা বুঝতে পারিনি, নিচে এগুলা কি আসছে? ওই যে এটা পাশে আসছে, এটা নিচে আসছে আর কি। এটাকে যদি আপনি এরকম ইয়া করেন, এটার ক্ষেত্রে নিচে আসছে আর কি। আপনি যদি এটা বটমে আছে, এটা যদি রাইটে নিয়ে যান তাহলে এভাবে চলে আসবে। সো এখান থেকে সিলেক্ট করে এটা বটমে ছিল সেজন্য বটমে আসছে এই ডিজাইনটা। আচ্ছা, ওইটা কোনো ফ্যাক্ট না। এখানে একটা মোবাইলের আইকন দেখবেন, মোবাইলের আইকন দেখবেন, ওই মোবাইলের আইকনে ক্লিক করবেন। করার সাথে সাথে এই যে এদিকে কি হয়ে যাচ্ছে, মোবাইলের স্ক্রিনের মতো হয়ে যাচ্ছে। মোবাইল আইকনে ক্লিক করতে হবে যদি আপনাদের প্রথম অবস্থায় এরকম থাকে, তাহলে এখানে মোবাইলের একটা আইকন আছে, ওইটাতে ক্লিক করবেন। করার পরে এখান থেকে বিভিন্ন
স্ক্রিন আপনি কি করতে পারবেন, চেঞ্জ করে করে দেখতে পারবেন যে এই যে রেসপন্সিভ হচ্ছে। ঠিক সেমভাবে এখানেও যদি নর্মালি এভাবে থাকে, এটা আপনি বলতেছেন এটাতে এরকম দেখাচ্ছে, এটা যদি আমি বটমে ইউজ করি তাহলে এইভাবে হয়ে যাচ্ছে। তো এখন এটা তো একটা মোবাইলের আইকন আছে, ওই মোবাইলের আইকনটা যখন দিব এখানে মোবাইল আইকনের ডিভাইস এবং মোবাইল স্ক্রিন বা বিভিন্ন স্ক্রিন চেঞ্জ করার অপশন আমরা পাবো। ক্লিয়ার এতটুকু? জি জি ভাইয়া। ক্লিয়ার। হ্যাঁ, এটা একটু প্র্যাকটিস করেন, আমার নাইলে আমি বেশি কথাবার্তা বলে ফেললে আপনারা আটকে যাবেন। এটা প্রথমে আমরা দেখতেছি যে আমাদের একটা ডিপ নিলাম যেটা হচ্ছে যে ফুল উইথ জুড়ে এবং সেটা হচ্ছে রেসপন্সিভ। এখন দেখেন আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে যদি দেখি এদিকে কিছু স্পেস আছে, এদিকে কিছু স্পেস আছে না? হ্যাঁ, ফুল উইথ জুড়ে কিন্তু থাকে না, কিন্তু দুই পাশে কিছু স্পেস থাকে, সবগুলা ফুল উইথ জুড়ে থাকে না। যে এই ব্যাকগ্রাউন্ড এই যে মেনুটা ফুল উইথ জুড়ে আছে, বাট এখানে কি বলে এখানে যে হেডার সেকশন এটা ফুল উইথ জুড়ে নাই, এটা হচ্ছে যে এখান থেকে শুরু হয়েছে, মানে টোটাল দুই দিক দিয়ে ধরেন 10 পিক্সেল করে আমরা স্পেস রেখে দিই আর কি। দেখেন সবগুলা কন্টেন্ট যদি দেখেন দুই পাশে কিন্তু সেম কি আছে, স্পেস আছে লেফট এবং রাইটে, মাঝখানে কন্টেন্টটা। এটা তো যদি দেখি ম্যাক্সিমামে কি মানে এই ব্লকগুলা ছাড়া দুই পাশে কি আছে, স্পেস আছে, যে দুই পাশে স্পেস আছে, ফুল উইথ জুড়ে থাকে না প্রত্যেকটা ওয়েবসাইটে। এটা তো অন্য ধরনের। আরও কিছু যদি ওয়েবসাইটে যাই, স্টেবল কালার করে যাই, এটা তো দেখেন দুই পাশে কিছু স্পেস আছে, তাই না? আছে। জি ভাইয়া। এখন আমরা এটা করার জন্য তো আমাদের 100% দিয়ে দিলে উইথ, তাহলে তো আমাদের ফুল উইথ জুড়ে চলে আসতেছে কালারটা। তাহলে আমরা দুই পাশে ধরেন 10 পিক্সেল বাদ দিলে আমাদের কত, 10 পিক্সেল বলতে 10% করে যদি বাদ দিই, পিক্সেল তো করবো না, 10% যদি বাদ দিই তাহলে 80% পর্যন্ত রাখতে পারি। দুই পাশে 10% বাদ যাবে আর কি। হ্যাঁ, যদি 80% রাখি তাহলে আমাদের ইয়াটা কীরকম দাঁড়ায়, আমরা 100% দিব না 80% দিব, মানে আমাদের স্ক্রিনের যে এটা কি ভাইয়া উইথ আর হেডই হবে? উইতে লিখবো যে আমাদের রেসপন্সিভ করার যত কাজ আছে সবগুলো উইতে চেঞ্জ হয়। ওকে, হাইট তো কোনো যে হাইট তো চেঞ্জ করতে পারেন, হাইট তো এটা আরও বেশি নিতে পারেন। আমি যেটা বোঝাইতে চাচ্ছি, আমার এদিকে যে স্পেস, লেফট এবং রাইটে যে স্পেসটা আছে, ওই স্পেসটা নেওয়ার জন্য মানে আমার কন্টেন্টটা একদম মিডলে হবে, সেন্টারে হবে, এই পাশে কিছু স্পেস থাকবে, এই পাশে কিছু স্পেস থাকবে, এই ধরনের করব। সো এই ধরনের করার জন্য এদিক থেকে 10%, এদিক থেকে 10% ধরেন বাদ দিলাম, তাহলে আর কত 20% থাকে, তাই না? সরি 80%। হ্যাঁ, জি ভাইয়া। ধরেন আমরা 80% দিলাম। আপনাদের যদি মনে হয় যে না আমি এখানে 5% এদিকে 5% দিব, তাহলে টোটাল উইথ রাখবেন যে 90%। হ্যাঁ, তো আমি যখন 80% করতেছি তখন আমাদের ডিজাইনটা কীরকম হচ্ছে দেখেন, এক পাশে হয়ে গেছে না? সবগুলা কি রাইট থেকে কি হচ্ছে, স্পেসগুলা রাইট থেকে কি স্পেসগুলো চলে যাচ্ছে, মানে রাইট থেকে আপনি যত পিক্সেল বাদ দিয়ে দিয়েছেন তো সেগুলো রাইট থেকে যাবে, অবশ্যই রাইট থেকে যাবে, কারণ লেফট থেকে শুরু হয় আমাদের প্রত্যেকটা ডিজাইন। হ্যাঁ, সো এই ডিপটাকে, এই 80% ডিপটাকে আমি কি করতে যাচ্ছি, করব এখন কি সেন্টার করে দিব। 80% ডিপটাকে কি করব, সেন্টার করব। হ্যাঁ, সেন্টার করতে গেলে আমাদের একটা সিএসএস কোড লিখতে হবে। এখানে 80% বলেন 50% বলেন যতই পার্সেন্ট দেন, ওইটাকে যদি আপনি সেন্টার করেন, 100% দিলে তো সেন্টার তো করতে হচ্ছে না, এটা ফুল উইথ জুড়ে থাকে। এছাড়াও যদি আরও কম যদি কোনো পার্সেন্টেজ আপনি ইউজ করেন, আর ওই ডিপটাকে, ওই সেকশনটাকে অথবা ওই ডিপটাকে যখন আপনি সেন্টার করতে যাবেন, একটা সিএসএস কোড আপনাকে লিখতে হবে, সেটা হচ্ছে মার্জিন কোলন 0 পিক্সেল অটো, মার্জিন কোলন 0 পিক্সেল অটো। এটা দিলে আমার ওই ডিপটা কি হয়ে যাবে, সেন্টার হয়ে যাবে। ক্লিয়ার? আমি যখন দিছি ওই ডিপটা কি হয়ে গেছে, সেন্টার হয়ে গেছে। এখন এই ডিপটা 80%-এর জায়গায় যদি আপনি 50%ও দেন, মানে ডিপের উইথ হবে 50%, তাহলে এটা 50% জায়গা জুড়ে কি নিবে, 50% থাকবে এবং এটা সেন্টারই হয়ে যাবে, সেন্টারে চলে আসবে। এখন আমরা তো 50% না, আমরা চাচ্ছি যে এরকম ডিজাইন করতে, তাহলে আমাদের 80% মতো নিতে হবে। ধরেন দুই পাশে 10% করে বাদ দিলে 80% পর্যন্ত হবে। তো সেজন্য আমরা এখানে কি দিব, 80% দিব ধরেন।
তাহলে আমাদের ওয়েব পেজটা কিরকম দাঁড়ায়, হয়ে গেল এই যে, এটা বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। দেখে এটা আপনারা করেন তো, মানে জাস্ট এডিট করবেন আর কি, এটাকে পার্সেন্ট করে দিবেন। একটা নতুন সিএসএস শিখছেন, সেটা হচ্ছে মার্জিন, যেটা হচ্ছে যে আমরা কোনো ডিপকে কি করতে গেলে, সেন্টার করতে গেলে, মনে রাখবেন কোনো ডিপকে যখন আমরা সেন্টার করতে যাব তখন আমরা কি ইউজ করব, মার্জিন 0 পিক্সেল অটো। ভাইয়া হয়েছে। হয়েছে না? এরপরে হচ্ছে যে আমরা এই হেডার সেকশনের ভিতর, যে এখানে হেডার সেকশন আমরা এখানে যেভাবে নাম লিখে রাখছি ঠিক ওভাবে লিখে রাখবো প্রথম অবস্থায়। পরবর্তীতে আমরা যখন এই হেডার সেকশনে কাজ করতে যাব তখন এগুলো মুছে দিব আর কি। হ্যাঁ, প্রথম অবস্থায় লিখে রাখবো যে আমরা বুঝতে পারি, নাইলে তো যখন আমরা এখানে একটার পর একটা কালার বসাইতে থাকবো, এটা একটা ডিপ করলাম, এরপর আর নিচে আর একটা ডিপ করলাম, কোনটা কি জন্য ডিপ করছি ওইটা আমাদের মনে থাকবে না বা ওইটা আমরা বুঝতে পারবো না, সেজন্য আমরা লেবেলিং করব। হ্যাঁ, তো ধরেন লেবেলিং এর ক্ষেত্রে আমরা H1 ট্যাগ বা H2 ট্যাগ বা H5 ট্যাগ যে কোনো একটা ট্যাগ ইউজ করে থাকি, করি না, সমস্যা নাই। ধরেন H3 ট্যাগ ইউজ করলাম, এটার জন্য আমি এভাবে লিখব ডিপ, সরি H3, এখানের ভিতর দিব যে হেডার সেকশন। এমনিতে লেবেলিং এর জন্য রাখতেছি, এটা কোনো ম্যান্ডেটরি না, এটা জাস্ট আমরা বোঝার জন্য, আপাতত আমরা বোঝার জন্য রাখতেছি। পরবর্তীতে আমরা যখন হেডার সেকশনে কাজ করতে আসব, হেডার সেকশনের লোগো তারপর সোশ্যাল আইকন ইউজ করব, তখন এই H3 ট্যাগ মুছে দিব, এবং এটার জন্য এদিকে যে সিএসএস লিখবো ওগুলোও মুছে দিব জাস্ট কিছু সময়ের জন্য। লোগো, সোশ্যাল আইকন এগুলো আমরা ইউজ করব। এবার এই H3 দেখতে কেমন হবে দেখি, এই যে এখানে আসছে তাই না, আমরা এটাকে একদম সেন্টারে নিয়ে আসবো, এখানে সেন্টারে নিয়ে আসবো, এই লেখাটাকে সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে নিয়ে আসার জন্য আমরা এখন একটা ইম্পর্টেন্ট জিনিস শিখাচ্ছি, সবাই একটু কনসেন্ট্রেট করেন। আমাদের এই ডিপটা হচ্ছে যে ধরেন প্যারেন্ট, হ্যাঁ, আর H3টা হচ্ছে চাইল্ড। হ্যাঁ, এই ডিপটা হচ্ছে প্যারেন্ট আর H3টা হচ্ছে চাইল্ড। তো আমরা শুধুমাত্র এই H3-র জন্য আমার সিএসএসটা কাজ করবে, শুধুমাত্র এই H3-র জন্য। তখন আমি লিখতে হবে যে হেডার H3, মানে আপনার প্যারেন্ট ক্লাস, এরপরে হচ্ছে চাইল্ড। প্যারেন্ট ক্লাসের ভিতরে যে ট্যাগটার জন্য লিখতেছি ওই ট্যাগটার নাম, তার মানে যারা যে প্যারেন্ট ক্লাসের ভেতরে যে ট্যাগগুলো আছে ওগুলো আমরা চাইল্ড ট্যাগ বলি বা চাইল্ড বলি, ট্যাগ বলে তাকে, যেহেতু এখানে ক্লাস লিখে না, চাইল্ড ট্যাগ। এটা যদি একদম সহজ ভাষায় বলি, শান্তা নামের, এই আবার কিছু মনে করেন না, শান্তা নামটা বারবার আসতেছে, উনি কথাবার্তা বলে তো, সো তো শান্তা নামের অনেক মেয়ে আছে, সো ধরেন 5 জন আছে, তো ওদেরকে যদি আইডেন্টিফাই করা হয় বা ওদেরকে যদি কোনো একজনকে নির্দিষ্ট করে বলা হয়, তখন কি বলবে, শান্তার বাবার নাম ধরে যদি কি শান্তাকে বলে, মানে ওনার মেয়ে, হ্যাঁ, তাইলে কি স্পেসিফিকভাবে একজন শান্তাকে বোঝাচ্ছে, তাই না? ঠিক ওইরকম হেডার সেকশনে যদি, এই যে হেডার সেকশনটা এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, এটার ভেতরে যা থাকবে ওগুলো হচ্ছে চাইল্ড হিসেবে কাজ করে। সো আমি যদি স্পেসিফিকভাবে H3 ট্যাগের জন্য যদি আমি কি লিখি, সিএসএস কোড লিখি, তখন আমরা কি করব, প্রথমে হেডার মানে ওই মেন ক্লাসটা লিখব, মেন ক্লাসের পরে যে ট্যাগটার জন্য আমরা সিএসএস কোড লিখব ওই ট্যাগটা আমরা লিখে দিব, ওই ট্যাগটার নাম লিখব। এখন এখানে যদি আমি কি করি, টেক্সট অ্যালাইন সেন্টার করি, তাইলে কি হয়ে যাচ্ছে দেখেন, এটা কোথায় চলে আসবে, সেন্টারে চলে আসবে। ওকে, এটা কি সেন্টারে চলে আসবে। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আমি কেন হেডার লিখবো, আমি তো জাস্ট H3 দিয়ে লিখতে পারতাম, H3 দিয়ে আমি তো লিখে দিতে পারতাম, তাইলে কেন এটা করব? H3 দিয়ে করলে তো হচ্ছে, হ্যাঁ এটা করলে হচ্ছে, কিন্তু ধরেন যে আপনার H3 ট্যাগ আছে আপনার ওয়েব পেজে 10টা, কিন্তু 10টা টেক্সট অ্যালাইন সেন্টার আপনি করবেন না, আপনি শুধু চাচ্ছেন যে এই ক্লাস, এই ডিপ ক্লাসের ভিতর, হেডার ক্লাসের ভিতর যেটা আছে ওইটাকে সেন্টার করতে। এরপরে যদি আমরা আরও H3 নিই, ওগুলো আমরা সেন্টার করতে চাই না, বা এখানকার H3-র জন্য যে সিএসএসগুলো আমরা ইউজ করছি সেগুলো অন্যান্য H3-র জন্য
আমরা ইউজ করতে চাচ্ছি না, তার মানে দাঁড়ায় যে এখানকার S3 কে আমরা নির্দিষ্ট করতে চাচ্ছি, স্পেসিফিক করতে চাচ্ছি। সেই জন্য আমরা লিখবো যে কি ওর প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট বলতে হেডার যে আছে ওইটা, হেডার ক্লাসটা, এরপরে লিখবো S3। এটার অর্থ দ্বারা যে আপনি যখন সিএসএসটাকে কল করবেন এই হেডার সেকশনে আসবে, হেডার সেকশনের S3-র জন্য সিএসএসটা কি কাজ করবে, হেডার সেকশনের S3-র জন্য কি সিএসএসটা কাজ করবে। বুঝতে পারছেন কিনা বলেন তো আমার এতক্ষণের কথাবার্তাগুলা? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। এখানে H3 এখানে তো আমরা ক্লাস ইউজ করেও তো সেটাকে হচ্ছে আইডেন্টিফাই করতে পারতাম না? পারতাম, গুড কোয়েশ্চেন। এখন ধরেন আপনি যদি এরকম মানে প্রত্যেকটা কিছুতে ক্লাস ইউজ করতে থাকেন তাহলে আপনার ক্লাস ডিক্লারেশনের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। কারণ আপনি যখন আমরা যখন এই ওয়েব পেজটা রেডি করতে যাব তখন এখানে S3 ট্যাগ আনবো, লোগো আনবো, ইমেজ আনবো, সোশ্যাল আইকনগুলো নিয়ে আসবো, এবং প্রত্যেকটাতে যদি আপনি ক্লাস ইউজ করেন, হ্যাঁ, তাহলে আপনার ক্লাস ডিক্লারেশনের পরিমাণ বেশি হয়ে যাবে। হ্যাঁ, যেটা হচ্ছে যে আননেসেসারি টাইপের, যেটা দরকার নাই, এটার জন্য আপনি ক্লাস দরকার হয় না। এটা ক্লাস লিখলেও চলতেছে, ক্লাস লিখে করতে পারবেন, কিন্তু এটার জন্য আমরা ক্লাস লিখি না, কারণ এটা দরকার নাই, এটা জাস্ট একটা ট্যাগের জন্য, এটাতে ক্লাস লিখে ক্লাস ডিক্লেয়ার করার প্রয়োজন হয় না, এটা আননেসেসারি টাইপের হয়ে যায়। মানে অতিরিক্ত পরিমাণ কিছু জিনিস ব্যবহার করলে যেরকম হয়, যেটা দরকার নাই, অপ্রয়োজনীয়, বাট আমরা ইউজ করতে থাকতেছি, ব্যাপারটা এরকম হয়ে যাবে। মানে জিনিসটা আরেকটু জটিল ফর্মে না, জটিল ফর্মে যাবে না, বাট একটা জিনিস ধরেন আমি যদি আপনাকে বোঝাইতে যাই, এখানে S3 ট্যাগ আছে, S2 ট্যাগ আছে, ধরেন যে এখানে ওয়েব ডিজাইন, এখানে P ট্যাগ আছে, হ্যাঁ, ধরেন যে এটা আমি বোঝার সাথে লিখতেছি, এটা আমাদের কন্টেন্টের কোনো কিছুতে পড়তেছে না, এখন যা বোঝাবো মানে আমরা যেটা করতে যাচ্ছি ওটাতে কিছু করতেছে না। এখন এটা তো আপনি ক্লাস ডিক্লেয়ার করলেন যে ক্লাস কি টেক্সট, তো ক্লাসের নামই তো আপনি রিলেভেন্ট নাম ইউজ করতে করতে তো টায়ার্ড হয়ে যাবেন, কি লিখবেন? এতগুলা ক্লাস তো আপনার ডিক্লেয়ার করার দরকার নাই, কারণ আপনি হেডার সেকশনের S3 দিলে শুধু এই সেকশনটার ভিতরে কাজ করবে, এর বাইরে কাজ করবে না। তাহলে আননেসেসারি না এখানে ক্লাস ইউজ করাটা? এখানে ক্লাস ইউজ করতেছেন, এখানে ক্লাস ইউজ করতেছেন, এখানে ক্লাস ইউজ, আর প্রত্যেকটা ক্লাসের নাম দিতে হচ্ছে, প্রত্যেকটা ক্লাসের নাম দিতে হচ্ছে। এবং দেখা যাচ্ছে এখানে তো আমি 3 লাইন লিখতেছি, এই হেডার সেকশনে দেখবেন। আর মানে আমরা যদি এই লোগো, তারপর হচ্ছে যে লোগোয় সোশ্যাল আইকন নিয়ে আসি, এখানে কমপক্ষে হইলো 50 হইতে 100 লাইনের কোড হবে শুধু এই হেডার সেকশনে, 50 লাইনের, কমপক্ষে 50 লাইন কোড হবে। তো 50টা কি আপনি ক্লাস লিখবেন? যদি একটা হেডার সেকশনের জন্য 50টা ক্লাস লিখেন, জাস্ট দুইটা জিনিস আনার জন্য, লোগো এবং এখানে এই সোশ্যাল আইকনগুলো নিয়ে আসার জন্য আপনি যদি 50 লাইন লিখেন, তাহলে আপনার এই টোটাল ওয়েব পেজটা তৈরি করতে কয় পেজ লাগবে, কয় পেজের কোড হবে? হ্যাঁ, অনেক বেশি হয়ে যাবে। এই যে দেখেন, এটার একটা প্রথম ওয়েব পেজটার কোডের সেকশন কত, 1231 লাইনের কোড আছে এখানে, মানে এই পেজটাতে 1231 লাইনের কোড আছে। এবং হেডার সেকশনও যদি দেখেন, জাস্ট আপনার ইয়াটা বোঝাচ্ছি কনসেপ্টটা, এই যে হেডার সেকশন এখান থেকে 142 থেকে শুরু করে 180, হ্যাঁ, আপনার 40 থেকে 50 লাইনের কোড লেখা আছে শুধু হেডার সেকশনে। তা আপনি 40-50টা কি লিখবেন? সিএসএস কোড লিখবেন, ক্লাস ডিক্লেয়ার করবেন? সো আননেসেসারি না এটা? জি, ওই জন্য আমরা করি না। এই জিনিসটা বুঝতে পারছেন কিনা দেখেন, যে এখানে হেডার S3 লিখছি, এই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন, কারণ এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম জায়গায় ইউজ করা হবে এখন। জি ভাইয়া বুঝছি, এটা সমস্যা। কেউ না বুঝে থাকলে বলেন তো, আপনি কেউ না বুঝে থাকলে বলেন যে ভাই আমি এই ব্যাপারটা বুঝি নাই। সবাই বুঝছেন? জি ভাইয়া বুঝেছি। ওকে ফাইন। জি ভাই। আমার লেখাটা ওই কি বলে কালারটার উপরে আসে নাই, কালারটার উপর আসে না, কই গেছে? মানে হেডার সেকশন যে লেখাটা লোগো সেকশন। আপনি S3 ট্যাগ লিখছেন হেডার ক্লাসের ভিতর? ক্লাস ইউজ করতে হবে? না না না, আমি এখানে যে ক্লাসটা ইউজ করছি ডিভ এর ভিতরে, আপনি এটা করেছি। এখানে ক্লাস ইউজ করছেন হেডার,
মানে H3 পরে কি ক্লাস টেক্সট এটা ইউজ ও না করতে না, হবে? এটা ইউজ করতে হবে না, তো এটা তো ওনাকে বোঝানোর জন্য লিখছিলাম। হ্যাঁ, এতটুকু। এটা তো সবই, হ্যাঁ এখানে এতটুকু তো হেডার করেছি। S3 লিখছেন, জি। কিন্তু তারপরে কি হচ্ছে, আমার মতো আসতেছে না, এভাবে না এভাবে আসতেছে না। না, তাহলে লেখাটা নিচে চলে আসছে। নিচে বলতে মানে ডিপ যে জায়গাটা ক্রিয়েট হলো না, ওইটার নিচে। ওই লেখা, তাহলে হ্যাঁ নিচে। আপনি যেটা করছেন, আপনি এই ডিপ হেডার যেটা আছে এটার ভিতরে কোডটা লিখেন নাই। কোনটার ভিতরে? এই যে ডিপ ক্লাস হেডার, এই যে ডিপ ক্লাস হেডার, এটার ক্লোজিং ট্যাগ হচ্ছে এখানে, আমি এটার ভিতরে লিখছি কোডটা, আপনি বাইরে লিখছেন। আপনি লিখছেন যে এভাবে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি বুঝছি। বুঝতে পারছেন? আপনি ডিপ হেডারের ভিতরে লিখতে হবে, আপনি ডিপ হ্যাঁ, হেডারের বুঝছি। বাইরে লিখছেন। তাইলে এটা বোঝা গেল না। এটা কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা এখন থেকে এই জিনিসটা অনেক বেশি কাজে আসবে, আমাদের কাজ করতে হবে এটা নিয়ে। সবচেয়ে ম্যাক্সিমাম জায়গায় আমরা এটা ইউজ করব। আমরা চাইলে এখানে কি করতে পারি, আমরা এখানে চাইলে কালার ইউজ করে দিতে পারি, যে কালার হোয়াইট। আমরা ফন্ট সাইজ ইউজ করতে পারি কালার হোয়াইট, এই যে কালার হোয়াইট, আমরা ফন্ট সাইজ ইউজ করতে পারি। এখানে আমরা ফন্ট সাইজ ইউজ করতে পারি 25 পিক্সেল। আমি আর বেশি কিছু ইউজ করতেছি না, নর্মালি কয়েকটা জিনিস ইউজ করে রাখতেছি, এই যে ওকে। এটা একটা জিনিস গেল। এরপরে আমাদের তাইলে কি হয়ে গেল, এই পোর্শনটার কাজ শেষ না? কাজ শেষ, এটার কাজ জি শেষ। ভাইয়া। এখন নিচেরটা কি ন্যাভবার মেনু অথবা নেভিগেশন? হ্যাঁ, যে তিনটাই বলি, ন্যাভবারও বলি আমরা, মেনুও বলি আমরা, নেভিগেশন বারও বলে, নেভিগেশন। এখন তাহলে মেনু বারের কাজ হবে না? এখন মেনু বারের কাজ হবে। তাহলে এই হেডারের কাজ শেষ। এখানে আমরা কমেন্ট লিখব, প্রত্যেকটাতে কমেন্ট করে দিব এখানে, যেন আমাদের পরবর্তীতে কাজ করতে অসুবিধা না হয়, আমরা মানে ধরতে পারি। সো এখানে কমেন্ট করে দিব যে হেডার স্টার্ট, হ্যাঁ, এটা এখানে শুরু হইল এবং এখানে শেষ হয়ে গেছে। মানে এটা জাস্ট আমরা বুঝার জন্য দেওয়া হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, আমরা বোঝার জন্য, যা আপনার কোডটা অন্য কেউ রিড করতে আসলে যেন বুঝতে পারে। এখানে হেডার স্টার্ট করলাম, এখানে হেডার ইন্ড করে দিলাম, মানে কোড, হেডারের কোডটা এতটুকু পর্যন্ত। হেডারের কোডটা কি এই জায়গাতে ভিতরে আছে। হেডার রিলেটেড যত কোড লিখবো এখন থেকে, হেডার রিলেটেড যত কোড থাকবে সবগুলা কি এই কমেন্টের ভিতরে থাকবে। আমরা বুঝতে পারবো যে এই কমেন্টের ভিতরে থাকবে। শেষ। এবার আসি যে আমাদের মেনু, এবার আসবো কি, আমাদের এই মেনু ডিপটাকে তৈরি করব, এগুলাকে ডিপ বলে প্রত্যেকটাকে। এই মেনু ডিপটাকে কি তৈরি করব, তার জন্য আমরা এখানে আরেকটা লিখব, HTML ট্যাগ লিখব, যেটা হচ্ছে সেকশন। HTML ট্যাগ লিখব, যেটা হচ্ছে সেকশন ট্যাগ, যেটা কি সেকশন ট্যাগ। হ্যাঁ, এটা দিয়ে সেকশন বোঝায়, মানে বাক করে আর কি, এটা জাস্ট বোঝার জন্য। মানে ওই যে হেডার দিয়ে বোঝায় না, একটা হেডার সেকশন, এটা একটা সেকশন যেটা দিয়ে আপনার ওয়েব পেজে যতগুলা কি বলে ডিপ থাকবে ওগুলাকে আপনি সেকশন দিয়ে, সেকশন নামে, সরি সেকশন ট্যাগের ভিতর লিখতে পারেন। এই যে এটা হচ্ছে ন্যাপ সেকশন, এটা স্লাইডার সেকশন, মেন সেকশন, ফুটার সেকশন, এইভাবে ফুটারের জন্য ফুটার ট্যাগ আছে, মেন সেকশন, আর বাকিগুলোতে আমরা সেকশন ইউজ করি, সেকশন ট্যাগটা ইউজ করে থাকি। এটা জাস্ট অনেকটা হচ্ছে ডকুমেন্ট টাইপের, এটার কোনো নির্দিষ্ট কোনো কি নাই, বৈশিষ্ট্য নাই, বা এটা লিখলে যে আমাদের ওয়েব পেজের কোনো ধরনের মেজর পরিবর্তন আসবে বা মাইনর পরিবর্তন আসবে ওরকম কোনো কিছু না, জাস্ট একটা সেকশনের ভিতর রাখা, যেটা আমরা দেখলে বুঝতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে যে মেনুর কাজ করে এই সেকশনটার ভিতর। মানে ডিপটা বুঝাবে? হ্যাঁ, ডিপটাকে বোঝাচ্ছে। কারণ কেন, এখানে যদি সেকশন যদি লিখি, ধরেন আমি এই সেকশনে যখন ক্লিক করি, দেখবেন আপনারা যখন এই কাজ করতেছেন, আপনারা হেডারের মাঝখানে ক্লিক করেন, এটার ক্লোজিং ট্যাগে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসে, এবং স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগে আন্ডারলাইন চলে আসে। এটা করে যে ধরেন এই সেকশন ধরতেছি, সেকশনে যখন ক্লিক করি, এই সেকশনটা কতটুকু কোড আছে, স্টার্টিং ট্যাগ থেকে এন্ডিং ট্যাগ আমরা এক চোখে দেখে ফেলতে পারি, একেবারেই দেখে ফেলতে পারি না, এখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে শেষ হয়েছে। মূলত এটা আমরা জাস্ট বোঝার স্বার্থে, মানে এক পার্ট করে রাখে না কোনো জিনিস, পার্ট ভাগ করে রাখতেছি আমরা বোঝার জি জি। স্বার্থে, যে বলে দিচ্ছে এটা সেকশন, এটা সেকশন 2, এরকম, এটা বোঝার স্বার্থে। আর অন্য কোনো কিছু মেজর আমাদের ওয়েব পেজে কি হয় না, চেঞ্জ হয় না। সো এখানে আবার কি নিব, একটা ডিপ নিব, এখানের মধ্যে কি নিব, একটা ডিপ নিব, এই যে মেনুর জন্য একটা ডিপ নিব।
ঠিক সেম আগের মতো একটা ডিভ নিব, আর এই ডিভের জন্য একটা ক্লাস ডিক্লেয়ার করব। তো ক্লাসটা হচ্ছে ন্যাপ লিখতে পারি অথবা মেনুও লিখতে পারি, হ্যাঁ, যে কোনো কিছু লিখতে পারি। যে কোনো কিছু যে কোনো বলতে- একটা ট্যাগ ইউজ করলেই তো হবে না। তিনটার মধ্যে। না না, এখানে তো ট্যাগ না, এটা একটা ক্লাসের নেম। এই তো নেমটা মানে ন্যাব বা মেনু বা এই নেভিগেশন, তিনটার নাম আছে না? হ্যাঁ হ্যাঁ, ওটা নেভিগেশন, একটা লিখলে হবে। ন্যাব লিখতে পারেন অথবা মেনু লিখতে পারেন, নেভিগেশন লিখতে পারেন। নেভিগেশন এত জি, লম্বা লিখি না আমরা, হয়তো বা মেনু লিখি অথবা ন্যাব লিখি। আমরা যতগুলা কোডে লিখি ন্যাব অথবা কি মেনু, এই দুইটাই লিখি। ক্লিয়ার? এবার জি ভাইয়া। এই ন্যাবের জন্য আমরা কি লিখব? সিএসএস কোড লিখব। এই ন্যাবের জন্য কি লিখব? সিএসএস কোড লিখব। তাহলে ডট ন্যাব ক্লাসটাকে ধরলাম, এটার জন্য উইথ ইউজ করব। যেহেতু আমরা প্রত্যেকটা উইথ, এটার জন্য আমরা উইথ ইউজ করব। যদি আমরা এই পেজটাই ডিজাইন করতে যাই, এই পেজটাই যদি ডিজাইন করে ধরেন, হ্যাঁ, তাহলে আমার এটা কি, আমরা যে কোনো একটা ওয়েবসাইটকে ইন্সপিরেশন হিসেবে নিচ্ছি। এই পেজটা এটা ফুল উইথ জুড়ে না, পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাকটা ফুল জি উইথ ভাইয়া। জুড়ে, তাই না? তাহলে আমরা এখানে কি দিব? 100% নেই, ঠিক? আমরা এখানে কি 100% নেই, এবং কালারটা আমরা কি করি? ব্ল্যাক করি, যেহেতু আমাদের সরি ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, হাইট ইউজ করি। সব সময় মেনুর হাইট 50 পিক্সেলের বেশি হয় না, আরো কমই হয়। যদি আমরা হেডারের সাথে মেনু অ্যাড করি তাহলে এক ধরনের, তখন তো আপনার 100 পিক্সেলের ভিতরে চলে আসতেছে, প্রথম অপশনে চলে আসতেছে। ভাইয়া আমাদের ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আমরা এই ধরনের যখন মেনু আলাদাভাবে মেনু তৈরি করি, এই যে এখানে আলাদাভাবে মেনু তৈরি করি এভাবে, তখন এগুলা 40 থেকে 50 পিক্সেল, 40 পিক্সেল হয়, 40 বা মানে 50। ভাইয়া বুঝি নাই, মানে ওই যে কি বলবো, যে মোর লেখাটা যে যতটুকু থাকবে ওটা 50 করে? না না, এটার হাইট ব্ল্যাক ব্ল্যাক যে ইয়াটা দেখতেছেন, ওইটার হাইট হচ্ছে যে 50 জি পিক্সেলের ভাইয়া, মতো। বুঝতে পেরেছি। এখানে ধরুন পেন্টিং সার্ভিস, এটা মেবি 60 হইতে 70 পিক্সেল, 60 70 না, আরো কম হবে, 50 বা 40 হইতে পারে, হ্যাঁ, এত পিক্সেল করে। তারপর এটাতে যাই, আচ্ছা এটাতে তো একই ইয়াতে দিয়ে দিছে। সো এরকম হচ্ছে যে আমরা মিনিমাম 40-50 নিই। আমরা ধরেন যে 50 পিক্সেল নিচ্ছি, আপনি বুঝতে পারবেন, মানে ভিজুয়াল দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে বড় হচ্ছে কিনা, দেখতে খারাপ লাগতেছে কিনা। তারপর হাইটটা কমাই দিলেন, হ্যাঁ, এটা তো ম্যাচ, মানে এটা কোনো বড় প্রবলেম না, বড় ইস্যু না। সো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিব। তাইলে আমরা কি উইথ ইউজ করছি 100%, এখানে হাইট 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার কি করে দিলাম? ব্ল্যাক করে দিলাম। চলে আসছে না? ভাইয়া ওইটা আবার বাদ দিতে হবে না 20% করে? না, আমরা 20% করে বাদ দিচ্ছি না, যে এই যে এটার পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে? ফুল উইথ জুড়ে না? আমরা এটাকে ইন্সপিরেশন হিসেবে নিচ্ছি, মানে এই ওয়েবসাইটটা আমরা তৈরি করব, এই ওয়েবসাইটটা আচ্ছা, আমরা তৈরি করব, সেজন্য আমরা এটার মতো করে করতেছি। মানে আপনি যখনই স্ট্রাকচার তৈরি করতেছেন, আমরা যখনই এই ধরনের লেআউট তৈরি করি, আপনার যে ওয়েব পেজটা তৈরি করবেন সেটা অবশ্যই কোনো জায়গা থেকে ইন্সপিরেশন নেবেন বা কোনো একটা ওয়েবসাইটের মতো করে করবেন প্রথম অবস্থায় আপনারা। হ্যাঁ, আমরাও এখন ওয়েবসাইট তৈরি করতে গেলেও কি, একটা ওয়েবসাইটের কাজ করতে মানে গেলে একটা ডেমো রেখে তারপর ওটা দেখে ওটার মতো করে ওইটার করব। মতো করে করতে হয়। আমরা এখনো কাজ করার সময়, আমরা কোনো ওয়েবসাইট যখন কাজ করি, ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা অনেকগুলো ওয়েবসাইট অ্যানালাইসিস করে তারপরে এই ওয়েব পেজের মধ্যে কি কি আসবে, কোন জায়গায় কি দিব, ওগুলা খাতায় স্ক্র্যাচ করি ডিজাইনটা, যে এভাবে যেখানে করছি এরকম স্ক্র্যাচ করার পর দেন আমি এটাতে কাজ করি। হ্যাঁ, এখন আমরা করতেছি কি, স্ক্র্যাচ করার পর, মানে আমি এখানে করছি, তো স্ক্র্যাচ করার পর এটাতে আমরা কাজ করব, পরবর্তীতে লোগো ইউজ করা, হেডার ইউজ করা বা অন্যান্য কন্টেন্টগুলো আস্তে আস্তে দেওয়া শুরু করব। এবার হচ্ছে ক্লাস, তাহলে আমাদের কি এটার মতো যখন করতেছি, এই যে ফুল উইথ জুড়ে চলে আসছে, তাই না? ফুল উইথ জুড়ে চলে আসছে। জি ভাইয়া। এখন যেহেতু চলে আসছে, আমাদের কাজ শেষ। এখানে আমরা একটু লেবেলিং দিব, যে এটা কি লোগো বা মেনু বা ন্যাপ বার, এই ধরনের কথাবার্তাগুলো আমরা যে লিখছি এখানে হেডার সেকশনে ঠিক ওরকম লিখে দিব। সেজন্য আমরা কি করব, ধরেন এখানে এই ডিপের ভিতরে নিব, বাইরে না। বাইরে নিলে কিন্তু ওই ব্ল্যাক ব্যাক যে ডিপটা আছে, ওই ডিপের বাইরে আপনার কন্টেন্টটা শো করবে। এখানে লিখবো ধরেন H3, এটাকে ন্যাপবার, তারপর স্ল্যাশ অথবা মেনু অর স্ল্যাশ নেভিগেশন। এটা উল্লেখ করতে হবে ভাইয়া?
না না, এটা তো লেবেলিং, আপনি বোঝার জন্য, আমি বোঝার জন্য। এই হেডার সেকশনটা তো আমরা পরবর্তীতে বাদ দিয়ে দিব, এটা সাময়িক। আমরা ফুল লেআউটটা তৈরি করলে যদি আপনি কোনো কিছু লেবেলিং না করে তৈরি করেন, তাহলে দেখতে কেমন হবে, কোনটা কি আপনারও আপনি জানবেন, বা আপনি না অন্য কেউ দেখলে কি বলতে পারবে এটা কোন সেকশনে কি লিখতেছেন? না না একটু ভিজুয়াল করেন, এখানে কোনো লেখা নাই, শুধু কালারগুলো আছে, তাহলে কি বুঝবেন? হ্যাঁ হ্যাঁ ভাই, ওটা আমি যদি জানা থাকে তাহলে আমি বুঝে নিতে পারবো হ্যাঁ। যে কোনটা কি। তো এখানে হচ্ছে তাইলে আমি এটার জন্য কোড লিখবো, S3 এর জন্য সিএসএস কোড লিখবো। আমি এখানে লিখতেছি, এই আমি আচ্ছা, লেখাটা ব্ল্যাক, এই লেখাটা নর্মালি ব্ল্যাক হয়, যার কারণে আমাকে শো করতেছে না, মানে বুঝতে পারতেছে না। ন্যাব S3, তার মানে ন্যাবের ভিতরে যে S3 ট্যাগটা আছে ওইটার জন্য কাজ করবে। কালার, প্রথমে কালার হোয়াইট করি। ভাইয়া ওই যে একটু ওই যেটা আউটপুটটাতে যান। হ্যাঁ, স্পেস আসছে। হ্যাঁ হ্যাঁ, স্পেসটা কিভাবে ইয়ে করেছেন? হ্যাঁ, স্পেসটা এই যে ব্ল্যাক যে এটা নিয়েছেন, এটা স্পেসটা কিভাবে করা হয়েছে? কোনটা? এখানে যে স্পেসিং চলে আসছে, জি জি জি, ওটা। না ওইটা রিমুভ করতে হবে। এখানে স্পেসিং যেটা আসছে, ভাইয়া এটা তো অটো চলে আসছে, যখনই H3 দিয়ে নেটপার দিয়ে লিখছি ওটা অটো স্পেসটা চলে আসছে। আপনাদের আসছে? জি ভাইয়া আমার আসছে। জি ভাইয়া, স্পেসিং চলে আসছে। হুম হুম। আচ্ছা, এটা আমরা ইয়া করতে হবে। হ্যাঁ, আমরা ওই দিন একটা জিনিস শিখছিলাম, বলছিলাম মনে হয়, ইউনিভার্সাল সিলেক্টর। হ্যাঁ, সবগুলাতে কাজ করবে, আপনার যতগুলো ট্যাগ, যতগুলো পেজ, সবগুলাতে কাজ করবে। আমাদের প্রথম অবস্থায় এরকম হয় যে এখানে ন্যাববার S3 এর জন্য কি কিছু স্পেস নিয়ে প্যাডিং নিয়ে নেয়, এক্সট্রা প্যাডিং অটোমেটিকলি জেনারেট হয়ে যায়। হ্যাঁ, এক্সট্রা প্যাডিং। কিছুক্ষণ আগেও এখানে কি আসছিল, আমি যদি এই জিনিসটা না লিখতাম, সরি, এই জিনিসটা যদি না লিখি, দেখেন এখানে কিছু প্যাডিং আছে না, প্যাডিং কিছু স্পেস আছে, কিন্তু এখানেও কিছু স্পেস আছে, তাই না? এই কথা বলেন না, জি স্যার। দুই জায়গায় কিন্তু স্পেস আছে, তাই না? এখন এগুলো হচ্ছে কিছু এক্সট্রা প্যাডিং নিয়ে রাখে, অটোমেটিক জেনারেট করে। হ্যাঁ, সো এগুলা রিমুভ করার জন্য আমরা আগে থেকেই বলে দিই যে আমার ওয়েব পেজে যত জায়গায় এই ধরনের এক্সট্রা প্যাডিং থাকবে সবগুলোকে জিরো করে দাও। হ্যাঁ, আমি নিচের থেকে প্যাডিং বা মার্জিন আমি নিচের থেকে স্পেসিং দিব। হ্যাঁ, আগে থেকে যেগুলো জেনারেট করা থাকবে অটোমেটিকলি যেগুলো জেনারেট হবে ওগুলো রিমুভ করবা। হ্যাঁ, এগুলো আমরা আগে থেকে বলে দিই, সেজন্য আমরা এখানে লিখি যে এই স্টার সাইন মিন্স হচ্ছে যে এটা হচ্ছে শিফট 8 দিলে আসবে। স্টার সাইন মিন্স হচ্ছে যে ইউনিভার্সাল, মানে সার্বজনীন, সব কিছুর জন্য এটা কি ব্যবহার করা যাবে। সো এখানে আমরা বলে দিই যে প্রথম অবস্থায় যদি কোনো প্যাডিং থেকে থাকে সেটাকে 0 পিক্সেল করে দাও, এবং আবার কোনো ধরনের যদি মার্জিন নিয়ে রাখি, আমরা মার্জিন অটোমেটিক জেনারেট হয়, ওইটাকে 0 করে দাও। এখন ওই দুইটা যখন লেখা লিখবো আমরা, আমাদের এখানে যে এই অটোমেটিক যে মার্জিন বা প্যাডিং কি হচ্ছে আসতেছে, ওইগুলা কি রিমুভ হয়ে যাবে। দেখেন এখন আমি কোডটা লেখার পর রিলোড করলাম, সবগুলা রিমুভ হয়ে গেছে। যত অটো প্যাডিং বা মার্জিন আমার এই পেজটাতে বা আমার ওয়েব পেজে জেনারেট হবে সবগুলা কি হয়ে যাবে, রিমুভ করে দিবে। আপনারা লিখেন, এটা চলে যাবে। সো এটাকে কালার হোয়াইট এবং টেক্সট অ্যালাইন সেন্টার সেন্টার এতটুকু পর্যন্ত হচ্ছে কিনা দেখেন। ভাইয়া এটা তো বুঝেছি যে মেনু বারে যে বিভিন্ন রকম মেনুগুলো থাকে, ওটা কি মানে ওগুলোকে কি সেন্টার করতে হবে অ্যাড করার পরে?
সেটা আমরা ওইটাতে যখন আসবো তখন দেখব। আচ্ছা ঠিক আছে। আমি এখন ভাইয়া। যেটা বলতেছি ওটা বুঝতে পারতেছেন কিনা বলেন। হ্যাঁ ভাইয়া আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, এটুকু আমি একটু করে নিই। আচ্ছা এটুকু একটু ভাইয়া আমি শেষ হয়েছে? হয়েছে। আচ্ছা হ্যাঁ হয়ে গেছে। এখন কি বুঝতে পারতেছেন ব্যাপারগুলা? জি ভাইয়া। জি ভাই বুঝতে পারছি। বাকিদের হয়েছে? কার কার হয়েছে ট্রাই করেন, হওয়ার পর আমাকে বলেন। ভাইয়া হুম, আমাদের কি ব্রেক দেওয়া হবে না আজকে? ব্রেক লাগবে? একটু দিলে ভালো হতো। আচ্ছা এই কাজ হয় না এটা এখন পর্যন্ত। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। করে ফেলেন না। স্যার এটার যে আউটপুটটা না প্রথম যেটা ছিল আমাদের, তো আমি এখন নেক্সটে আপনি যে কাজটা করালেন এটা ঠিকভাবেই হয়েছে, বাট ফার্স্টের যে বক্সটা হলো না প্রথমে হেডারের, ওটা আমি স্যার আপনি যেভাবে করাইছেন আমি ঠিক সবকিছু মাপ সেম দিছি, বাট আমার না বক্সটা ছোট হয়ে আসতেছে অনেক। আপনি এখানে উইথ পার্সেন্টেজ ইউজ করতেছেন নাকি পিক্সেল ইউজ করছেন? স্যার পিক্সেল ইউজ করতেছি এই জন্য হয়তো। পিক্সেল না আচ্ছা তো আপনি পার্সেন্ট ইউজ করবেন। 80 আচ্ছা। পিক্সেল হলে তো এটা পিচ্ছি, মানে পিচ্ছি না একদম খুব হ্যাঁ ছোট, এই তাই জন্যই না? তাহলে সমস্যা হচ্ছে, এটাই আমি খেয়াল করি নাই এতক্ষণ। আমি যখন ক্লাস করি আমি মানে আপনি যেমন করেন সেভাবে করি, যখন হোমওয়ার্ক করি তখন নিজের মতো করে করি। আচ্ছা আমি তাহলে ঠিক করে দিচ্ছি, এই জন্যই হয়তো হচ্ছে না। এই জন্যই হচ্ছে না। আপনি এটা পার্সেন্ট যখন বলি আপনার 80% বোঝাইতে আপনার যে ডিভাইসে যাবে ওইটার 80%, মানে ওই ডিভাইসের যে স্ক্রিনটা আছে ওইটার 80% নেবে।
বুঝেন? আচ্ছা মানে ওইটার Yes. স্ক্রিন সাইজ যদি 1200 পিক্সেল হয়, 1200 পিক্সেলের উপর বেস করে 80% যায় কি নিবে, ডিপটা নিবে। ওইটা যদি 400 পিক্সেল হয়, 400 পিক্সেলের উপর ডিপেন্ড করে 80% নেবে। তাহলে 400-র উপর ডিপেন্ড করে 80% নেওয়া, তাহলে দুই পাশে সেম জায়গা থাকবে। আর 1200-র উপর নেওয়া সেম। জি স্যার। আমার তো সেকেন্ডটাতে সে ইয়ে আসেনি, কি আসে নাই? ডিপটা যে আসে কালার হয়ে, তো আপনি ভুল করছেন, সেজন্য আসে না আর কি। দেখলাম চেক করে। বা ঠিকঠাক ভাবে আসতেছে না, যে দুইটা সেভ করেন, চেক করেছি। তাও আসতেছে না। তাহলে কোড কপি করে ইয়াতে দেন, চ্যাট বক্সে দেন। চ্যাট বক্সে দেন, কোডটা কপি করে। দিয়েছে HTML-টা দেন তো। দুটো দিয়েছে। এখানে মেনুও লিখছেন, ন্যাবও লিখছেন। আ আ মেনু তো ব্ল্যাক লিখছেন, তারপর ন্যাব কেন বুঝছি, লিখছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ভাই আউটপুটটা একটু দেখি। আচ্ছা দেখেছি, এবার ইনপুটটা দেখি। যারা ব্রেকে যাবেন 10 মিনিট ব্রেক নিতে পারেন, যাদের হয়ে গেছে আর কি। যারা আর কাজ করে নাই, কাজ শেষ হয় নাই, ওরা তো অলরেডি সকালবেলা আমি আস্তে আস্তে ব্রেক অলরেডি করে ফেলছেন অনেক। তো যাদের দরকার নাই তারা কাজ করে, আর যার দরকার 10 মিনিটের ব্রেকে যাবেন। 12টা। ভাইয়া একটু দেখি। হ্যাঁ, করতে। ভাইয়া ব্রেকফাস্ট করিনি তাই বলছি। আচ্ছা, ক্লাস করতে করতে ব্রেকফাস্ট করে ফেলা যায়। আমি ক্লাস করতে করতে এখন এক কাপ চা কালকে হয় খেয়ে নাই। ভাইয়া একসাথে দুই কাজ করতে পারি না সেজন্য। আচ্ছা। আর আপু মুখে খাবার দিয়ে কাজ করবেন, আমি বললাম না আমি মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব আমার এই ক্লাসের সামনেই হয়। ক্লাস করতে তাও থাকি, হয় নাই করতে আমারটা। ভাইয়া এস্টাইল শিটে কি আরো কিছু আছে উপরে? না না, আর কিছু নেই। আমার কথা কি কেউ শুনতে পায়? মাঝখানে আমি হ্যাঁ, শুনতে। জি আপু শুনতে পাচ্ছি। আমার তো হয় নাই। আপনারটা হয় না যে আপনি ভুল লিখতেছেন এখনো পর্যন্ত। আমি ঠিক করছি এখন। আপনি ঠিক করছেন যে, তারপর হচ্ছে না। আপনার HTML না। কোডটা পাঠান আমারে। ঠিক করছেন যে ওইটাও পাঠান, কি ঠিক করলেন ওইটাও দেখি। দেখছি, তাই। আচ্ছা স্যার, আপনি তো বললেন যেগুলো 20 মিনিটের কাজ আমরা 3 ঘন্টা যাবত করি, আমরা যখন আস্তে আস্তে কাজ শিখে ফেলবো তখন কি আমাদেরও 20 মিনিট লাগবে করতে? হ্যাঁ। আপু তখন ওই যে একটা ইয়ে আছে, ভাইয়া তো করছে যে জাস্ট শর্টকাট ফর্মে নিয়ে আসছে, আমাদের তো টাইপ করতে হচ্ছে হয়তো তাই।
আরে আপু আমারটা ওরকম চলে আসে, আপনি করতে গেলে দেখবেন আপনারটা তো চলে যে আসে। shortcut এ চলে HTML5 আসে। লিখে ইয়ে করলে হয়ে যায় মেবি। আমি না, আমি জাস্ট কিছু প্রথমে লিখতে ডক হয় টাইপ না। লিখি, হ্যাঁ কিছুই লিখতে হয় না, ডক টাইপ লিখে নেক্সট মানে এন্টার প্রেস করলে নিচে হ্যাঁ হ্যাঁ অটো চলে আসে। বাট আমি অটো চলে আসলে আমি ওটা পুরোটা রিমুভ করে পরে আবার নিজে হাতে লিখি, কারণ আমি জানি তো এরকম লিখতে লিখতে পরে আমার মনে থাকবে না। প্রথম কয়েকদিন করি, আস্তে আস্তে যখন মুখস্থ হয়ে যাবে তখন। আপ- হ্যাঁ হ্যাঁ, এই জন্য ভাইয়া বলছে যে আমাদেরকে টাইপ করতে। হ্যাঁ আমারটাও চলে আসে, বাট আমি করি না, আমি আমার ওটা কি রিমুভ বলেছে করে দিয়ে হাতেই লিখি আবার। আচ্ছা, তামান্না আক্তার, আপনার HTML কোড পাঠাইছেন, CSS টা কি আগেরটাই আছে? না না চেঞ্জ করে দিলাম তো আচ্ছা, CSS টা পাঠান তো একটু। পাঠাইছি তো কোথায়? আপনি HTML তো পাঠাইলেন। আচ্ছা, প্রথমে CSS তো পাঠাইছি CSS পাঠাইনি প্রথমটা নাকি আবার? আচ্ছা, আবার CSS পাঠাচ্ছেন, আচ্ছা আমি দেখতে পাচ্ছি হেডার। আচ্ছা 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 আচ্ছা, আপনি এখানে ইয়া কি ইউজ করছেন? ডিপ ক্লাস কি মেনু লিখছেন কি? মেনু ডিপ হ্যাঁ ক্লাস মেনু ক্যাপিটালাইজ লিখছেন, মেনুর এমটা ক্যাপিটাল লেটার, তাই না? তারপর আপনি ক্লাস ডিক্লেয়ার করার মেনুর এমটা কি স্মল লেটার, বুঝতে পারছেন? এটা হচ্ছে কেস সেনসিটিভ। আপনি যে নামে যে টাইপ করে আপনি ক্লাসের নামটা লিখবেন ওই রকমই কি লিখতে হবে। ধরেন এখানে আমি ন্যাপ লিখছি, তাই না, স্মল লেটারের, এখানে এসে যদি ন্যাপটা যদি আমি ক্যাপিটাল লেটারে লিখি তাহলে কিন্তু কাজ করবে না, বা ক্যাপিটালাইজ যদি লিখি কাজ করবে না। কারণ হচ্ছে যে এটা হচ্ছে কেস সেনসিটিভ, যেভাবে আপনি ক্লাসের নামটা ডিক্লেয়ার করছেন ঠিক ওইভাবে আচ্ছা লিখতে হবে। মানে কজ ও তো চিনতে পারছে না হুম, তাই তো ওইভাবে লিখতে মেকআপ হবে। করে ফেলছে হুম, হুম। এটা একটা আরো কিছু ভুল আছে কিনা জানি না, এটা আগে ঠিক করে দেখেন। আর এখানে হচ্ছে মেনু, হ্যাঁ মেনু, হ্যাঁ এটা ঠিক করেন, এটা ঠিক করলে চলে আসবে হোক। একটা কোশ্চেন, হুম, এখানে যে আপনি NAV ন্যাব লিখছেন, আমি কি এখানটা মেনু লিখে কাজ করলে কাজ হবে? হ্যাঁ, আপনার নাম লিখে করলে হবে। জি ভাইয়া। না, এটার অর্থ হচ্ছে দুনিয়ার যা কিছু আছে নাম আপনি লিখে কাজ করতে পারবেন, কিন্তু আমরা রিলিভেন্ট নাম রাখি যেন মানুষজন এসে বুঝতে পারে, মানুষজন বলতে ডিজাইনার এসে বুঝতে পারে যে এসে লাস্টে কি লিখছেন। জি জি। মেকআপ উঠাই ফেলছি হয়ে গেছে হয়ে গেছে? ভাইয়া বলেন। হ্যাঁ ভাইয়া, ইন্ডেক্সের পুরোটা আমি একটু দেখতে চাচ্ছি, আমার কমপ্লিট হয়েছে। ভাইয়া এই যে এক্সেল শিটে যে একবারে ফার্স্টে যেটা হচ্ছে হ্যাশ দিয়ে প্যাডিং 0 পিক্সেল আর মার্জিন হচ্ছে 0 পিক্সেল, এখানে হ্যাশ দিয়ে কোনটা নেওয়া হচ্ছে হ্যাশ আমি না তো, একটু এটা স্টার স্টার। আচ্ছা ভাইয়া, এক্সট্রা দিয়ে কোনটা নেওয়া হয়েছে আমি মিলাইতে পারতেছি না এখানে। স্টার কোনটা দিয়ে নেয়? শিফট 8। আমি সেটা বলি না, হ্যাঁ, বলেছি যে কোনটার জন্য, কোন ট্যাগের জন্য নেওয়া এটা হয়েছে বা হচ্ছে কোন যে ক্লাস। ইউনিভার্সাল সবগুলা ট্যাগের জন্য কাজ করবে। সবগুলা ট্যাগের যত এক্সট্রা প্যাডিং বা মার্জিন যদি চলে আসে কোনো কারণে, ওগুলাকে রিমুভ করে দিবে। রিমুভ বলতে 0 পিক্সেল করে দিবে আর কি। আচ্ছা ভাইয়া, এখানে আমি ছিলাম না, ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম তো তাই বুঝতে পারিনি। এখন কি আমি নেক্সট শুরু করতে পারি? সবার শেষ হয়েছে? জি ভাই, আমার শেষ। বাকিদের শেষ হয়েছে এতটুকু পর্যন্ত? জি স্যার শেষ। স্যার আরো 4 মিনিট ওয়েট করেন, যারা নাস্তা করতে গেছে 10 মিনিটের ব্রেকে। নাস্তা করতে কেউ গেছে? স্যার তানজিনাপুর তো যাওয়ার কথা, সে তো নাস্তা করে নাই সকালে। যাইনি আপু, এখনো আছি যায় না এখনো। কেউ? আচ্ছা আচ্ছা, তাইলে আমরা 30-40-এ আবার স্টার্ট করব। যারা ব্রেকে যায় না এতক্ষণ ধরে, বা ওরা ব্রেক থেকে আসেন, আমরা কিন্তু আজকে এই ডিজাইনটা কমপ্লিট করে যাব। সেটা যদি 1.5টা থেকে বেশি হয়, আরো 2টা-3টা, এগুলো এখন বুঝতে পারবেন, জাস্ট লিখবো সেম জিনিস। তো 1.5টা থেকে ক্লাস বেশি হইলেও করতে হবে। লাঞ্চ দেওয়া হবে হ্যাঁ, দেওয়া হবে প্রত্যেকের বাসায়।
লাঞ্চ দেওয়া হলে থাকবে। ডিজিটাল পদ্ধতিতে লাঞ্চ দিবে। না, ডিজিটাল কেন, এখন কত সোর্স আছে, আচ্ছা ওকে, পাঠাও আপনাদের আছে, আপনাদের ফুডপান্ডা আছে, কত কিছু আছে। আচ্ছা আপনাদের এই ডোন্ট ওয়ারি। ব্রেক। ওকে, আমরা এখন নেক্সট করব এই যে স্লাইডার সেকশনের জন্য আমরা তার আগে আমরা এখানে কমেন্ট করে রাখি, এটা আমাদের মেনু সেকশন, তো ন্যাপ সেকশন অথবা মেনু যে কোনো একটা লিখতে পারেন, ন্যাপ, মেনু অর নেভিগেশন যে কোনো একটা লিখতে পারেন আপনারা। তো ন্যাপ সেকশন, এটা ক্লোজিং দিচ্ছি, এখানে শেষ। আমি যেভাবে মানে ক্লিন কোড করতেছি যে দেখে বোঝা যাবে যে প্রত্যেকটা কোডে কোন জায়গায় কে আছে কি করতেছে, ওইভাবে ক্লিন কোড করবেন। হ্যাঁ, আমি দেখব আপনারা যখন আপলোড করবেন তখন আমি দেখব আপনারা কোডগুলো কীভাবে করছেন। হ্যাঁ, তো এখন আবার আরেকটা সেকশন নিব, সেকশন ট্যাগ নিব। ওই সেকশন ট্যাগের ভিতরে আমি কি করব, একটা ডিপ নিব, যে ডিপটার ক্লাস হবে কি, ক্লাস নেম হবে স্লাইডার, যে ডিপটার ক্লাস নেম হবে কি স্লাইডার। ওকে, এতটুকু তো আমরা বুঝতেছি তাই না, আগের মতো বুঝতেছি। সেকশন নিচ্ছি, একটা ডিপ নিচ্ছি, ওই ডিপের ক্লাস হচ্ছে স্লাইডার। ওই স্লাইডারের জন্য আমরা এখন কি লিখবো, সিএসএস লিখবো। স্লাইডার ক্লাসের জন্য সিএসএস লিখবো উইথ হচ্ছে যে আমরা স্লাইডারটা দেখতে চাচ্ছি কি এখান থেকে শুরু করে এখানে এগুলো যে ক্যাটাগরি আছে এগুলো আমরা দেখবো না আপাতত, আমরা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত স্লাইডার রাখবো, দুই পাশে আমাদের স্পেস থাকবে। তাহলে কত দিব, 80%, তাই না? জি ভাইয়া 80% ইউজ করি, 80% ইউজ করলে আমাদের দুই পাশে কি থাকবে, 20% ইয়া থাকবে। এরপরে আমরা ইউজ করব হাইট। স্লাইডারগুলো মূলত স্লাইডারের হাইট আমরা 300, 400, 500 পিক্সেল পর্যন্ত আমরা রাখি। স্লাইডার 300 থেকে 500 পিক্সেল পর্যন্ত রাখি, তো আমরা 400 ভাইয়া ক্লাস রেকর্ড ওপেন করেছেন? হ্যাঁ 300 থেকে 500 পর্যন্ত রাখি, আমাদের ইচ্ছা মতো আমরা নিতে পারি। 500 বা 600 পর্যন্ত, এর চেয়ে বড় স্লাইডার আমরা রাখি না, 500 পর্যন্ত রাখতে পারি সর্বোচ্চ। 500 পর্যন্ত রাখলে সুন্দর দেখায়, এর বাইরে স্লাইডার দেখাইলে ভালো দেখায় না। সো এখন আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন যে অরেঞ্জ। হ্যাঁ, এখন আমরা দেখি কীরকম আসতেছে। এতটুকু পর্যন্ত লিখলাম, এতটুকুতে কীরকম আসতেছে দেখি, সেভ করে নিই। এই যে আসছে, কিন্তু এদিকে খালি না, এটাকে সেন্টার করতে গেলে সেন্টার করতে হবে। সেন্টার করলে কি ইউজ করব, কোন ক্লাস ইউজ করব দেখি বলেন তো তামান্না আক্তার, কোন ক্লাস ইউজ করব? সেন্টার করতে যাচ্ছি আমি এটাকে। ভাইয়া টেক্সট অ্যালাইনমেন্ট, এই টেক্সট অ্যালাইন দিয়ে সেন্টার হবে, টেক্সট অ্যালাইন দিয়ে তো ডিসপ্লে ব্লক, মার্জিন দিতে হবে ভাইয়া 0 পিক্সেল অটো। এতক্ষণ ধরে কাজ করে আসছেন, সেন্টার করছেন। হ্যাঁ, সরি ভাইয়া আগে থেকে কি করে আসছেন, একটা ডিপকে যখন সেন্টার করি তখন ডিসপ্লে ব্লক দিলে হবে না, টেক্সট অ্যালাইন দিলে হবে না। টেক্সট অ্যালাইন দিয়ে টেক্সটকে সেন্টার করে। একটা ডিপকে যখন সেন্টার করতে যাব তখন মার্জিন 0 পিক্সেল অটো ইউজ করতে হবে। ওকে, এবং আমরা করে আসছি উপর থেকে, এবং আমি এখানে দিব যে মার্জিন 0 পিক্সেল অটো, তাহলে এটা অটোমেটিক সেন্টার হয়ে গেল, শেষ। এটা আমাদের স্লাইডার সেকশন। সো স্লাইডারের জন্য এখানে আমি লেবেলিং করি, ধরেন যে S3 ট্যাগ, S3 ট্যাগের মধ্যে লিখতেছি যে স্লাইডার। হ্যাঁ, এবার এই লেখাটার জন্য আমরা কি করব, সেভ করে নিই। এই যে স্লাইডার আসলো, এটাকে সেন্টার করব। হ্যাঁ, তাহলে কি লিখবো, এটাকে যদি সেন্টার করতে চাই সিএসএসটা কীরকম লিখবো, আমি যার নাম বলি সেই বলবেন। ফারিয়া তাজনিন বলেন তো, এখানে আমি এখন কি লিখবো, কীরকম লিখবো? আমি আগেরগুলোর মতো এখানে সেন্টার করতে চাচ্ছি, এই স্লাইডার লেখাটাকে কীরকম লিখবো? ফারিয়া তাজনিন শুনতে পাচ্ছেন? সরি তানজিন। জি ভাইয়া। হ্যাঁ, কীরকম লিখবো বলেন? অটো দিতে হবে। আমি টোটালটাই বলতেছি, মনে করেন আমি এখানে
আহ, এই স্লাইডার লেখাটাকে এখানে নিয়ে আসবো, তাইলে সবার কি- আগে সিএসএস লেখার সময় হ্যাঁ ক্লাস ডিক্লেয়ার করতে হবে না? তো ক্লাস কি লিখবো? তাহলে মাঝখানে চলে আসবে। ক্লাস কি লিখবো আমাকে বলেন, মানে সম্পূর্ণটা বলেন। ধরেন আমি বলতেছি যে আপনাকে আমি স্লাইডারের জন্য সিএসএস লিখবো, আপনি বলবেন প্রথমে একটা সিএসএস ক্লাস ডিক্লেয়ার করতে হবে, ডট স্লাইডার লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা উইথ লিখবো 80%, হাইট লিখবো এত, ব্যাকগ্রাউন্ড এটা লিখবো, মার্জিন 0 পিক্সেল এটা লিখবো, তাইলে আমাদের এই ধরনের ডিজাইন হবে। আপনিও ঠিক, আমি এটাকে এই সেন্টারে নিয়ে আসতে যাচ্ছি, তাইলে আমি কি কি লিখবো, আপনি যেটা যেটা বলবেন ওইটা ওইটা আমি লিখবো। আমার কথা বুঝতে পারছেন আপনি? এই কথাবার্তা বলে না। ফারিয়া তানজিন জি ভাই, ডিস্টার্ব। হ্যাঁ, সবার আগে মার্জিন অটো দিব। সবার আগে ক্লাস ডিক্লেয়ার করতে হবে না? কাকে মার্জিন অটো দিব? বুঝলাম না কথাটা। কাকে মার্জিন অটো দিব? মার্জিন 0 পিক্সেল অটো কাকে দিব? সেকশনটাকে নাকি? আবিদা মাহমুদ আপনি বলেন তো দেখি। স্যার এখানে ডট স্লাইডার, হুম, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। আমি এই স্লাইডার লেখাটাকে কি করব? সেন্টার করব। স্যার এটাকে সেন্টার করব, তাহলে হচ্ছে আমাদের কি বলে টেক্সট অ্যালাইন সেন্টার, এটা তো টেক্সট স্যার। এখন কি লিখবো? আপনি যেটা যেটা বলবেন ওইটা ওইটা আমি লিখবো। স্লাইডার লেখার পর আর কি করব? এখন হচ্ছে ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিব। আচ্ছা দিলাম। এখন হচ্ছে সেন্টার, তো টেক্সট অ্যালাইন দেন সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার শেষ। এটা তো হওয়ার কথা। হ্যাঁ, আমরা তো উপরে দেখে আসি। উপরে করে আসছি তাই না? জি স্যার, এই যে টেক্সট তো এভাবেই তো স্যার সেন্টার করব। হইছে, জি স্যার। টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে, মানে এটার ভিতরে যে টেক্সট আছে সেন্টার হয়ে গেছে। তাহলে এখানে যদি একটা ভাইয়া, পি ট্যাগ থাকে, আমরা এখানে H3 তে কাজটা করতেছি, এখানে ডট স্লাইডার তারপর H3 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব না? হ্যাঁ এখন উনার এটা হইছে, এখন আনসার হচ্ছে এটা হইছে ভাইয়া, কিন্তু এখানে যদি আমি একটা পি ট্যাগও ইউজ করি তাহলে ওইটাও কি হয়ে যাবে? সেন্টার হয়ে যাবে। আপনি মানে আবিদা মাহমুদ আপনি যেটা বলছেন, এখানে যদি আমি পি ট্যাগের ধরে ওয়েব ডিজাইন লিখলাম ওইটাও সেন্টার হয়ে যাবে। যত আচ্ছা, টেক্সট তাহলে লিখলাম সবগুলা সেন্টার হয়ে যাবে। কেন হয়ে যাচ্ছে? আপনি বলে দিচ্ছেন যে স্লাইডারের ভিতর যত টেক্সট যা যা থাকবে কিছু আছে সবগুলা সেটা সব সেন্টার হয়ে center যাবে। চলে। সেজন্য আমি তো এখানে আলাদা করে করতে হলো। স্লাইডার ক্লাসটা দুইবার লিখবো না, সেটা তো আমি এখানের ভিতরে লিখে দিতে পারতাম তাই না? এই স্লাইডারের ভিতরে লিখে দিতে পারতাম না? এখানে ডট স্লাইডার H3 ইউজ হবে না? হ্যাঁ, এখানে কি হবে? আমি জাস্ট চাচ্ছি যে S3 কে কি করতে, S3 তে CSS অ্যাপ্লাই থ্রি কে করতে, শুধু করতে। S3 তে CSS অ্যাপ্লাই করতে। এতক্ষণ ধরে কি করে আসছে? এই যে হেডারের S3 তে আমরা CSS অ্যাপ্লাই করছি, এখন জি স্যার। এই যে স্লাইডারের S3 তে আমরা CSS, তাইলে স্লাইডারের ভেতরে যে কোনো ট্যাগের মধ্যে যখন আমরা কি করতে যাচ্ছি, CSS অ্যাপ্লাই করতে যাচ্ছি, প্রথমে ওই ক্লাসটার নাম স্লাইডার ধরেন, অন্যান্য ক্লাস ধরেন ন্যাপ বলেন বা হেডার ক্লাস বলেন, ওই ক্লাসটার নাম, তারপর যে ট্যাগের উপর আপনি CSS অ্যাপ্লাই করবেন ওই ট্যাগটা। এখানে আমরা স্লাইডারের ভিতরে S3 ট্যাগকে, S3 ট্যাগের জন্য কি করতেছি? CSS অ্যাপ্লাই করতেছি। তাইলে এখানে কি লিখতে হবে? S3। H3। হ্যাঁ, এবার দেখেন সেন্টার হইলো। এই ওয়েব ডিজাইনটা সেন্টার আছে না, এটা হচ্ছে কি পি ট্যাগ। হ্যাঁ, ওই ওয়েব ডিজাইনটা এখানে ট্যাগটা আমি কেটে দিছি, বাট এখানে সেভ করে নাই সেজন্য আগেরটা শো করতেছে। পি ট্যাগটা কি করতেছে না? সেন্টার হচ্ছে না। আমি শুধুমাত্র S3 এর জন্য এই CSS কোডটা লিখছি, S3 এর জন্য, বাকিগুলোর জন্য কিন্তু লিখি নাই। জি স্যার, বুঝতে পেরেছি। এই যে কি বলে না যে সারা রাত কি রামায়ণের কি যেন ওইরকম অবস্থা হয়ে গেছে। জি স্যার, এটা হয়ে যায় স্যার, অনেক কাজ করলে এরকম হয়ে যায়। ঠিক হয়ে যাবে স্যার, আস্তে আস্তে সবার ঠিক হয়ে যাবে, আমারও হয়ে যাবে। আর রাত রামায়ণ পড়ে সকালে বলে সেটা এটা কার্মা। ওই অবস্থা হয়ে গেছে। এতক্ষণ ধরে আপনাদেরকে 1 ঘন্টা ধরে এগুলো বলে আসছে, আর এখানে এসে যখন জিজ্ঞেস করতেছি। আচ্ছা, এখন হচ্ছে যে যে ভুল না করলে আপনি একটু মজা পেতেন কিভাবে, যে হাসতেছেন, মজা পাচ্ছেন, ভুল করতেছি আমরা। আচ্ছা আপু ইউ আর গ্রেট। এখানে হচ্ছে যে আমরা স্লাইডারে
কি লিখে দিব, কমেন্ট লিখে দিব। হ্যাঁ, স্লাইডার কমেন্ট করে দিচ্ছি, এটা আমাদের স্লাইডার সেকশন। তো এটা স্লাইডার সেকশন ইন করে দিব। হ্যাঁ, ও এখানে একটা জিনিস লিখে দিন, নেভিগেশন স্টার্ট, এটা হচ্ছে ইন্ট, এটা হচ্ছে স্লাইডার স্টার্ট করব আর স্লাইডার ইন করব। আপনারা করেন আপনাদের জায়গা হ্যান্ড থেকে এইটুকু। এটুকু করেন, করে বলেন। হয়েছে। সবার হয়েছে? জি ভাইয়া কমপ্লিট। ওকে, তাহলে আমরা নেক্সট সেকশনে যাচ্ছি। আচ্ছা, এখন আপনারা একটা কাজ করেন তো, আমি তো এতটুকু পর্যন্ত করে দিছি, আপনারা এই মেন সেকশনটা নিয়ে আসেন তো, সেম ভাবে আনতে পারেন কিনা দেখেন তো। এই সেকশন ইউজ করবেন মেন সেকশনের জন্য, সেকশন ট্যাগ, এরপরে যেভাবে লিখছি ওইভাবে। মেন সেকশনের জন্য আপনি ক্লাস নেবেন মেন সেকশন, হ্যাঁ, ক্লাসের নাম দিবেন মেইন, হ্যাঁ, ওইভাবে লিখ, অথবা মেইন কন্টেন্ট লিখবেন, মেইন কন্টেন্ট, কোনো স্পেস ইউজ করবেন না, যে এভাবে মেইন কন্টেন্ট লিখবেন ক্লাসের নামটা। আন্ডারস্কোর ইউজ করতে পারেন, আবার এখানে এরকম লিখতেছি তাই বলে এরকম লিখে দিয়েন না। হ্যাঁ, মানে আমি বোঝাচ্ছি যে কিভাবে ইয়া লিখবেন, মেইন কন্টেন্ট এভাবে লিখবেন ক্লাসের নামটা। হ্যাঁ, দেখি আপনারা মেইন কন্টেন্টটা করতে পারেন কিনা, আসে কিনা আপনাদের। নেক্সট সেকশনটা হচ্ছে আমাদের ফুটার সেকশন। আমরা এখানে মেন সেকশনটা আমি কমপ্লিট করি, আপনারা তো করলেন, আমি তো করি নাই। সো সেকশনের ভিতর আমরা একটা ডিপ নিচ্ছি, ডিপেরটা হচ্ছে যে ক্লাস মেইন কন্টেন্টের ভিতরে মেইন কন্টেন্ট পর্যন্ত নিই আপাতত, তারপর বাকিগুলো দেখাচ্ছি। ধরুন মেইন কন্টেন্ট, এটার মধ্যে এখন সিএসএস লিখব, উইথ দিব যে আমরা 80%, তারপর হাইট বলছিলাম যে 600 বা 700 পিক্সেলে রাখে আপাতত। এরপর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রে, দেখি কীরকম আসে। এরপরে হচ্ছে যে এবার এটাকে কতটুকু কীরকম আসছে এটা দেখি একটু পরে, তো সেভ করে নিই। লাইট গ্রে আসছে, এটাকে আমি সেন্টার করব। সেন্টার করার জন্য যেহেতু আমরা ডিপকে সেন্টার করি, তখন আমাদের লিখতে হবে মার্জিন 0 পিক্সেল অটো, ডিপকে সেন্টার করার ক্ষেত্রে। তো মার্জিন 0 পিক্সেল অটো করলাম। এখন এটার ভিতর আমি লেবেলিং দিব এই ট্যাগের মধ্যে, S3 ট্যাগ, এখানে বলে দিচ্ছি যে মেইন কন্টেন্ট। হ্যাঁ, এবার S3 ট্যাগের জন্য সিএসএস লিখব, ডট মেইন কন্টেন্টের ভেতরে কি আছে, কন্টেন্ট এর মধ্যে আছে S3 ট্যাগ, এটার জন্য আমরা সিএসএস লিখব, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব, সেন্টার। তাহলে হচ্ছে কি সেভ করে এই যে মেইন কন্টেন্ট চলে আসছে। এখন হচ্ছে যে আমাদের এতটুকু পর্যন্ত কাজ শেষ। হ্যাঁ, আপনারাও করছেন, আমিও করছি। এবার ফুটার সেকশনের জন্য এখানে আমি কমেন্ট করে দিচ্ছি এগুলা। এটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট সেকশন, মেইন কন্টেন্ট সেকশন স্টার্ট, তারপর হচ্ছে যে এটাকে এন্ড করব, মেইন কন্টেন্ট সেকশন এন্ড, কাজ শেষ এতটুকু পর্যন্ত। দেন হচ্ছে যে আমি
ইন করলাম। এরপরে আসি ফুটার সেকশন। ফুটারের জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে ফুটার ট্যাগ। ফুটার নামে একটা ট্যাগ আছে, ওই ট্যাগটা ইউজ করব আমরা। ঠিক আগের মতো হেডারে যেমন ট্যাগ ছিল ওই ট্যাগ ইউজ করছি, এখানে ফুটারে ট্যাগ আছে, দেন ফুটার ট্যাগটা ইউজ করছি। আর কিছুই নয় পরিবর্তন এখানে। সো আমি একটা ডিভ নিব, ওই ডিভের ভিতর লিখবো যে ক্লাস ফুটার। ফুটার ক্লাসটাকে লিখবো এবং ফুটার ক্লাসটাকে আমরা একটু করে ওটার জন্য আমরা সিএসএস লিখবো। ওটার জন্য যদি আমরা সিএসএস লিখি, উইথ হচ্ছে যে ঠিক উইথ হচ্ছে যে আমরা যদি ফুটার সেকশনটা দেখে আসি, এখানে ফুটার সেকশন 100% হবে না 100% না, এটা 100% নাকি 80% সেটা বোঝা যাবে যে এই যে দেখেন এখানে একটা কি আছে, বর্ডার টপ আছে, তাই না? জি জি। এটা যদি 100% হইতো তাহলে এতটুকু পর্যন্ত আসতো, তাই না? বর্ডার টপটা, কিন্তু অতটুকু আসে নাই, এতটুকু পর্যন্ত আছে। সো এটা তাহলে 80%। 80%। তো আমরা এখানে লিখবো যে কি 80%। 80%। তো এবার হাইট বলে দিব। এগুলো হাইট হয় যে ধরেন 40 পিক্সেল। যদি আমি লাস্ট কপিরাইট ইস্যুটা লিখতে চাই, ফুটারের দুইটা অপশন থাকে। যদি আমরা জাস্ট প্রথমে দেখবো যে এই অপশনটা, যদি এটা দেখতে চাই তাহলে 50 পিক্সেল মতো রাখতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার অলিভ দিলাম। এবার আমি দুইটা সেভ করে আমি দেখে আসি। এই যে আসছে না, এটাকে আমি সেন্টার করব। সেন্টার করার জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে যে মার্জিন 0 পিক্সেল অটো। এই যে সেন্টার হয়ে গেল। এখন এখানে আমি লেভেল লিখবো। লেভেল বলতে এখানে ডিভের ভিতরে আমি লিখবো কি, ডিভের ভিতরে আমরা S3 ট্যাগ লিখি। এখানে বলতে যে ফুটার সেকশন। হ্যাঁ, জাস্ট এই লেখাটা লিখবো। এটার জন্য আমরা দেখতে কীরকম হচ্ছে মূলত এই যে এখানে আসছে, এটাকে আমরা সেন্টার করবো। এটাকে সেন্টার করার জন্য আমরা বলবো যে ফুটার ক্লাসের ভেতরে S3 ট্যাগের জন্য আমরা CSS লিখতেছি, এই জন্য আমরা এটাকে বলা হচ্ছে যে টেক্সট অ্যালাইন সেন্টার। এখানে কালারটাও চেঞ্জ করে দিই, হোয়াইট কালার দিলে মনে হয় ভালো দেখাবে ব্ল্যাক থেকে। সো চেঞ্জ করে দিচ্ছি। এই যে আমাদের টোটাল ওয়েব পেজটা কি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। মানে আমাদের লেআউটটা, এটাকে বলা হয় লেআউট। এই লেআউটটা কি হয়ে গেছে, আমাদের রেডি হয়ে গেছে। আমরা আগামী ক্লাসে এখানে লোগো নিয়ে আসবো, এখানে সোশ্যাল আইকন নিয়ে আসবো। প্রত্যেকটা স্টেপ কাজ করতে ভাইয়া লোগোর জন্য কি আমাদেরকে কি এগুলো আলাদা কাজ করতে হবে নাকি ছবি বসালেই হবে? লোগোতে তো লোগো মিন্স কি, একটা তো পিকচার ইমেজ, তাই না? লোগো কি ইমেজ না? জি ভাইয়া ইমেজ, কিন্তু অনেকে যে দেখি যে নিজেটা নিজে তৈরি করে লোগোটা, ওটা পারি না, এই জন্য জিজ্ঞেস করা। লোগো তো আপনি তৈরি করবেন না, লোগো তো লোগো ডিজাইনার তৈরি করে। আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করতে যাবেন, যে অর্গানাইজেশনের জন্য তৈরি করবেন ওই অর্গানাইজেশন আপনাকে লোগো দিয়ে দিবে। ও আচ্ছা আচ্ছা। আপনাকে লোগো, ইমেজ, অনেক ক্ষেত্রে ইমেজও ওরা দিয়ে দিবে। তারপর যে কন্টেন্ট, আমি জাস্ট সাজিয়ে দিব না? হ্যাঁ, আপনি জাস্ট ডিজাইন করবেন, কন্টেন্ট সব ওনারা দিয়ে দিবেন। হ্যাঁ, স্যার আর যদি আমি বলি যে লোগো আমি করতে পারবো, ওদের যা যা দরকার হয় মানে গ্রাফিক্স রিলেটেড যা যা আছে সেগুলো যদি আমি করতে চাই, তাহলে যদি মনে করেন অনেকগুলা কোম্পানির থেকে, আচ্ছা এটার আনসার একটু পরে দিচ্ছি। আচ্ছা এটা বাইরে না, মানে স্যার আমি জানতে চাচ্ছি যে এরকম কোনো ওয়ে আছে কিনা যে ওরা আমাকে এই কাজটা আমাকে দিবে। হ্যাঁ, বলতেছি। আগে বলেন যে সবাই একটু করে বলেন, এখন যেটা শেষ করলাম অতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আপনাদের? স্যার ক্লিয়ার সবার? জি স্যার ক্লিয়ার হওয়ার কথা, ক্লিয়ার না হওয়ার কোনো কথাই নাই। এখানে ফুটার নামে আমরা লিখে রাখতেছি, ফুটার স্টার্ট এবং ইন করব। শেষ আমাদের আজকের লেকচার। সো আমাদের কাজ হচ্ছে এটা, আপনারা এটা সবাই এখন তো এটা করে দেখেন এই ফটোর অংশটা আপনাদের আসে কিনা। এটা করার পর শেষ হয়ে যাবে আমাদের লেকচার। আমার আসলো না যে ভাইয়া কেন বুঝতেছি না ভাইয়া। ফুটার দিয়ে পরে তো ভাইয়া ডিভিশন ক্লাস দিলাম, এরপর ফুটারের ওখানেও সেম 80% দিয়ে করলাম ভাইয়া, তারপরও এটাই আসতেছে না। ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছেন? ভাইয়া ব্যাকগ্রাউন্ড কালার তাহলে কোড দুইটা কপি ইয়াতে দেন।
ভাইয়া মানে পুরা ইয়েটাই আপনার ইয়ে আসতেছে, আমি 100% দিলে 80% দিচ্ছি, কিন্তু আমার পুরোটা দিতে আসতেছে। পুরো উইজোরে আসতেছে যে পার্সেন্ট দিছেন নাকি অন্য কিছু দিছেন না, ইয়া শেষ করছেন, সেমিকোলন দিয়ে শেষ করছেন? না ভাইয়া। হ্যাঁ, একটু ভুল হলেও অনেক কিছু হয়ে যায়। 80% এর পরে ইয়া সেমিকোলন ইউজ করছেন? জি ভাই, এখন করেছি ভাইয়া, আসছে ভাইয়া। তো এতটুকু করে দেখেন যে সবার আসছে কিনা। এটা তো এখন প্র্যাকটিস হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তাই বলে আমার হয়ে গেছে বিধায় আমি কাজ করব না আর বাসায় প্র্যাকটিস করব না, এরকম হইলে আপনি কাজ করতে পারবেন না। এই যে কিছুক্ষণ আগে এদিক থেকে বলে আসছি, আপনাদের যখন এখানে এসে একটা করতে বলছি তখন জিজ্ঞেস করছি, তখন ভুল বলতেছেন যে এখানে করে আসছেন অলরেডি। তার মানে বোঝা যায় যে একটা জিনিস বুঝতে পারে যে কি আপনি এখানে জিনিসগুলো ঠিকঠাকভাবে বুঝেন নাই, পুরোপুরি বুঝেন নাই, যার কারণে এখানে এসে ভুল করতেছেন। সো ভিডিও দেখে এগুলো প্রপার নলেজ আপনার কাছে চলে আসতে হবে, সব কিছু ঠিক মানে প্রপারভাবে বুঝতে হবে। বুঝলে এর পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। এখানে তো একটা ডিপ করছি, এই ডিপের ভেতর এখন আরও 2টা ডিপ হবে, 3টা ডিপ হবে একটা ডিপের ভিতর। তখন কিন্তু প্র্যাকটিস করে যদি না আসেন, আগামী ক্লাসে যখন আমি এই যে এই ডিপটা সরি হেডার সেকশনে যখন আমি এখানে 3টা ডিপ করব, একটা ডিপের ভিতরে 3টা ডিপ করব, তার মধ্যে যখন আমি এই কন্টেন্টগুলো নিয়ে আসবো, তখন এখানে আস্তে আস্তে কি কোড সেকশন বাড়তে থাকবে, লাইন বাড়তে থাকবে, 40-50 লাইনের কোড হয়ে যাবে। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না হইলে এগুলো ধরতে পারবেন না, তখন বুঝতে পারবেন না। তার জন্য আজকেরটা সম্পূর্ণ প্র্যাকটিস করে আসতে হবে এবং প্রপারভাবে প্র্যাকটিস করতে হবে। বুঝে বুঝে করতে হবে, না বুঝলে ভিডিওটা দেখবেন, আবার যতক্ষণ না বুঝেন ততক্ষণ আপনি প্র্যাকটিস করতে থাকবেন। ক্লিয়ার? নাইলে কিন্তু পরবর্তী ক্লাসে যখন আমরা একটা ডিপের ভিতর আরও ডিপ নিব, হ্যাঁ, তখন কিন্তু আর এগুলা ধরতে কষ্ট হয়ে যাবে। যদি আজকের ক্লাসটা আজকে রাত্রে প্র্যাকটিস করে না আসেন, মানে কালকে প্র্যাকটিস করে না আসেন, তাহলে কিন্তু পরবর্তী লেকচার ধরতে আপনাদের জন্য টাফ হয়ে যাবে। ওই যে অনেকে বলতেছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে, যে প্র্যাকটিস না করলে মাথার উপর দিয়ে নিচ দিয়ে, হ্যাঁ, যেদিকে পারে ওইদিকে সাইডে চলে যাবে কথা। তো প্র্যাকটিস করে আসতে হবে। এতটুকু পর্যন্ত সবার হয়েছে কিনা বলেন? জি ভাইয়া হয়েছে ভাইয়া। ওকে, তাইলে এবার হচ্ছে যে কে কোয়েশ্চেন করছিল তখন যে লোগো করে দিব আমি, এটা কে বলছিলেন যে? আবিদা। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আমাদের যারা ওয়েব পেজ রেডি করতে বলে, তখন অনেক ধরেন যে কোম্পানির জন্য আপনি ওয়েবসাইট রেডি করবেন, ওই কোম্পানির অলরেডি লোগো করা আছে, তখন তো আপনাকে দিয়ে আবার লোগো করাবেন, তাই না? ও আপনাকে ডিটেলস দিয়ে দিবে, লোগোর ফাইল দিয়ে দিবে, লোগোর পিএনজি ফাইল অথবা জেপিজি ফাইল দিয়ে দিবে, তারপর বাকি যে কন্টেন্টগুলো আছে ওগুলো ওর ইনফরমেশনগুলো দিয়ে দেয়। আবার ভেতরের কন্টেন্টগুলো অনেক সময় আমরা বিভিন্ন ওয়েবসাইট খুঁজে ভেতরে ওই রিলেটেড ওয়েবসাইট থেকে কন্টেন্ট নিয়ে এসে আমরা লিখে দিই, হ্যাঁ, তারপর ওনার চেঞ্জ করতে হলে করে কন্টেন্টগুলো, কিন্তু আপনাকে ইনফরমেশনগুলো দিয়ে দিবে। এখন যদি আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে এরকম যে ওনার কিছুই নেই, ওনার লোগো টোগো কিছুই করা নাই, উনি নতুন ওয়েবসাইট তৈরি করতে আসছে, কোনো লোগো আগে করে নাই, মানে নতুন কোম্পানিগুলোর ক্ষেত্রে হয়, তখন হয়তো বা সেটা আপনাকে দিয়েও হায়ার করতে পারে, আপনাকে দিয়েও করাইতে পারে, অথবা উনি ওইটার জন্য লোগো ডিজাইনারকে হায়ার করাতে পারে। সো লোগো করাটা আমাদের ওয়েব ডিজাইনিংয়ের ক্ষেত্রে লোগো করাটা আমাদের ডিপার্টমেন্টে করে না। যদি আপনি লোগোর কাজ জানেন, তখন অনেক সময় হয় কি যে ক্লায়েন্টের লোগো নাই, আপনার করতে হচ্ছে, তখন আপনি করবেন। আর যদি ক্লায়েন্ট লোগো দিয়ে দেয়, তাহলে আপনার এইসব নিয়ে ঝামেলাতে যাইতে হবে না। বুঝতে পারছেন? জি স্যার। যেমন ধরেন আমার এই লোগোটা আমি করলাম, হ্যাঁ, আমার ক্লায়েন্টের কিছুই ছিল না, আমি লোগোটা করছি, এই লোগোটা আমার ক্লায়েন্টের ছিল না, আমি আমার টিম মেম্বার দিয়ে কাজ করাই নিয়েছি, আমার গ্রাফিক্স টিম দিয়ে আমি এই লোগোটা করাই নিয়েছি, ওই ধরনের আর কি। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে অনেকটা ট্রাভেল রিলেটেড আছে, যে ট্রাভেল এটা হচ্ছে আমার আরেকটা ক্লায়েন্টের ওয়েবসাইট। সো এদের ওয়েবসাইটের এই লোগোটা ওরা নিজেরাই দিছে, আমি করিনি, ওরা নিজেরাই দিয়ে দিছে।
তো এটা ডিপেন্ড করে যে ক্লায়েন্টের উপর বা আপনার ক্লায়েন্ট কী কী ইনফরমেশন দিচ্ছে, ওনার কাছে কী কী আছে, ওইটার উপর ডিপেন্ড করে আপনি যখন ওয়েবসাইটের সাথে লোগো করার দায়িত্ব নেবেন তখন লোগোর পেমেন্ট আলাদা হয়ে যায়। হ্যাঁ, ধরেন আপনি লোগো করতেছেন, লোগোর জন্য $20 নিচ্ছেন বা $50 নিচ্ছেন। আপনি একটা ওয়েবসাইট রেডি করতে আপনি ধরেন $150 $200 নিচ্ছেন বা এর চেয়ে আরও তো উপরে, মানে সব আপনার ওয়েবসাইট রেডি করার মিনিমাম পেমেন্ট হয়ে যায়। মানে অনেক কমে মানুষজন করে, কিন্তু মিনিমাম পেমেন্ট তো $100 উপরেই থাকে। আমরা যে কাজগুলো করি ওগুলা $250 থেকে $300 নিচে কোনো কাজই করি না আমার ক্ষেত্রে। তো এগুলো ডিপেন্ড করে আপনার এক্সপেরিয়েন্সের উপর। আপনি যখন কাজ করতে যাবেন তখন দেখা যাচ্ছে যে আপনি যদি নতুন হন তাহলে দেখা যাচ্ছে $100 কাজ করে, অনেকে $50 কাজ করে। হ্যাঁ, তো এটা ডিপেন্ড করে আপনার এক্সপেরিয়েন্সের উপর, আপনি কত ডলার দিয়ে ক্লায়েন্ট হায়ার করতে বা ক্লায়েন্টকে কনভিন্স করতে পারতেছেন। আর যদি লোকাল ক্লায়েন্ট হয় কত হাজার টাকা দিয়ে আপনি কী করতে পারতেছেন, ক্লায়েন্ট কনভিন্স করতে পারতেছেন, ক্লায়েন্ট থেকে নিতে পারতেছেন। এটা হচ্ছে যে ডিপেন্ড করে যে আপনার কনভিন্সিং পাওয়ারের উপর। আচ্ছা স্যার, আমরা যখন একটা ওয়েব পেজ ডিজাইন করব তখন কি টাইম ক্লায়েন্ট দেয় নাকি আমরা টাইম নিয়ে নেই? এটা ডিপেন্ড করবে, ক্লায়েন্ট টাইম দেয় না, ক্লায়েন্টের টাইম দেয় হয়তো বা ইমার্জেন্সি যদি থাকে যে বলে যে আমাকে 1 মাসের ভিতর করে দিতে হবে বা 15 দিন বা 1 সপ্তাহের ভিতর করে দিতে স্যার হবে। করতে মিনিমাম কেমন টাইম লাগে? আমরা তো এখন HTML দিয়ে করতেছি। HTML দিয়ে কাজ করতে গেলে মানে আপনি এই ধরনের ডিজাইন করতে গেলে আপনার সময় লাগবে। আমরা যখন ওয়ার্ডপ্রেসে করব তখন হচ্ছে যে আমাদের একটা ওয়েব পেজ করতে আপনি যদি একটা এক্সপার্ট লেভেলের হন তাহলে এটা ডিপেন্ড করে, টাইমটা ডিপেন্ড করে ওয়েবসাইটের উপর। হ্যাঁ, ধরেন একটা ইনফরমেটিভ ওয়েবসাইট, এটা হাসান মেডিকেল সার্ভিস, এটা একটা ইনফরমেটিভ ওয়েবসাইট। হ্যাঁ, এটা করতে আপনি যদি নতুন হন তাহলে আপনার অনেক মানে 2 সপ্তাহ লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে। হ্যাঁ, যেটা ধরেন আমি কাজ করছি একদিনে আমরা পার আওয়ার মানে কতক্ষণ কাজ করতে হবে তাহলে যদি এরকম 2 সপ্তাহ লাগে? একদিনে ডিপেন্ড করে যে আপনি কতক্ষণ কাজ করতেছেন। আমি 2 সপ্তাহের মধ্যে আপনি ধরেন 3 ঘন্টা 4 ঘন্টা করে কাজ করলে 2 সপ্তাহ। হ্যাঁ, আবার আপনি যদি এমন যে প্রথম আপনি ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন সেটা 2 সপ্তাহের জায়গায় আরো বেশি হবে। হ্যাঁ, যখন কিছু ওয়েবসাইট আমরা তো 3 ঘন্টা, হ্যাঁ যেটা যেমন ধরেন আপনাদের এই যে আজকে এটা লেকচার দিছি। হ্যাঁ, আমি এরপরে আরেকটা ক্লাসে যাব, আমি একটু ভিডিও